আচ্ছা, আজকে আমাদের কিছু দেখেন। আমরা গতদিন আর না, কোনো সমস্যা নাই। আপনার এইগুলা মেজর না। এক এক দেশের হয়তো অন্য লিঙ্ক যেটা আপনি ইউজ করছেন, কেউ কি অন্য লিঙ্কে ঢুকছেন না, কিন্তু আপনি হয়তো যে লিঙ্কটা ইউজ করছেন সেটা অন্য ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এগুলো আছে কি না দেখেন। আচ্ছা, আমাদের গত দিন ট্যাক্স সেটিংটা দেখাতে পারি না, আজকে কিছু ট্যাক্স সেটিং দেখাবো। ট্যাক্স সেটিংটা হলো কান্ট্রি ভেদে এক এক রকম হয়, ঠিক আছে? সো এইখানে আমরা যাই, বিভিন্ন আছে। এইটা কিন্তু সবার সাথে নাও মিলতে পারে। হুম। আচ্ছা, এখানে একটা বলি, অনেকের এইটা নাও দেখাতে পারে যে এইটা এমটিডি, এটা মানে ইউকের লিঙ্কটা তো আমার, ওই কারণে এইটা দেখাবে। অনেকের যারা বাংলাদেশি অ্যাকাউন্ট খুলছেন তাদের এটা মিলবে না, ঠিক আছে? ভয়ের কিছু নাই, নিয়ম একই। ওনারা আমাদেরকে বলছে যে আপনি সেট আপ কথা বলছে, আপনি স্টার্ট ভ্যাট সেটিংয়ে যাব আমি। এইখানে একটু বোঝার বিষয়টা আছে। আপনারা দেখেন, ট্যাক্স বা ভ্যাট এখানে কিন্তু একই হয়। আমাদের দেশে যেমন কারা ট্যাক্স বা ভ্যাট ডিল করে, এনবিআর না? জি জি। ইউকেতে হলো HMRC, ইউকেতে HMRC, HMRC। আর ইউএসএ হলো IRS, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। সো যেহেতু আমাদের ইউকের লিঙ্ক নিয়ে কাজ করছি, তাই ওনাদের সেট আপের কারণে এই ডিটেল চলে আসছে। বাংলাদেশের লিঙ্ক দিয়ে যারা করবেন, একই এইখানে এনআরপি থাকবে না, কারণ বাংলাদেশের হলো লিঙ্কের কোনো সাপোর্ট নাই। সো এটা থাকবে না। হুম। তো আসেন আমরা এখানে এক একটা রকম বোঝার ট্রাই করি। ওনারা তো এজেন্সি, আপনি এজেন্সির নাম দিবেন কি? আমাদের এনবিআর, যদি আপনি বাংলাদেশিটা করেন। এখানে হচ্ছে ওয়েন ডু ইউ নিড টু স্টার্ট ক্যালকুলেটিং ইওর ভ্যাট, আপনি কখন আপনার ভ্যাটটা ক্যালকুলেশন করতে চান। এখন আমাদের দেশে যান, অর্থাৎ আপনি ডিপেন্ড করবেন ওই দেশে কি পলিসি, কারণ একমাত্র ট্যাক্স বা ভ্যাট এক এক দেশের এক এক রকম। এখানে কারোর সাথে কারোর মিল নাই, মিল থাকার কথাও না। তো আমরা, আপনি যদি মনে করেন এটা ক্যালকুলেশন করবেন জুলাই টু জুন, তাহলে এখানে জুলাই দিবেন। আবার যদি জানুয়ারি থেকে হয় তাহলে জানুয়ারি থেকে দিবেন। কথা হ্যালো বুঝছেন? ভাইয়া। হ্যালো তো হ্যালো, আমি শুনতেছেন? ধরে কারো নিলাম জানি জানুয়ারি। মাইকলেস অন আছে, এটা কাইন্ডলি বন্ধ করে দিতে বলেন, নয়েজ আসতেছে, আননেসেসারি নয়েজ আছে। এই যে মে কি জানি এটা, আরে এটা মাইকলেসটা বন্ধ করতে বলেন কাইন্ডলি, শোনা যাচ্ছে না, নয়েজ আসছে। এখানে বলা হচ্ছে আপনি কতদিন পর পর ভ্যাটটা সাবমিট করবেন, এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট কোনটা। উনি কি 3 মাস নাকি 6 মাস অথবা 5 মান্থ, এটা সেটা দিয়ে দিবেন। আমি ধরে নিলাম 10 দিন, অর্থাৎ 3 মাস পর পর। এটা সাউন্ড আসছে, এটা একটু ভলিউম দিয়ে। এই মেহেদি ভাইয়া আপনার মাইকলেসটা অফ করেন ভাইয়া, কাইন্ডলি আপনার মাইকলেসটা অফ করেন। বুঝতে পারতেছে তো? পারবে না? কথা শোনা যাচ্ছে না, জান? হ্যালো।
আচ্ছা, যেটা বলতেছি, তারপরে বলছে আপনি কোন মেথডটা ইউজ করতে চান। আমরা গত ক্লাসে কিছু দেখিয়েছিলাম যে হ্যালো অ্যাকাউন্টিং ভাইয়া, যে মেহেদি ভাইয়ের মাইক লিস্টটা অফ করে না কেন ভাইয়া? এর এর জায়গাতে নয়েস আসতেছে। মেহেদি ভাইয়া, আপনার মাইক লিস্টটা অফ ওই করেন কাইন্ডলি। এইখানে তো অফ, আপনি যখন কথা এই যে বলতেছেন স্যার, ওই কথাটা আমার রিপিট এইটা চালু আসতেছে। আছে, মেহেদি ভাইয়ের এই যে মেহেদি রোমান এটা। হুম? এখানে কেউ লিঙ্কের তো ঢোকার দরকার নাই। আচ্ছা, এখন আসেন, গত এইখানে মনে হয় কেউ ঢুকে আছেন নাকি লিঙ্কে? আচ্ছা, একটা জিনিস, গত অ্যাকাউন্টিং মেথডের কথা বলছিলাম না, আমরা ক্যাশ মেথড ইউজ করব না অ্যাক্রুয়াল মেথড ইউজ করব, এরকম বলছিলাম না। এইখানে কিন্তু ক্যাশ মেথড ইউজ করব। কেন করব? কারণ আপনি যে টাকাটা পাবেন সেই টাকার উপরে ভ্যাট দিবেন, আপনি যে টাকাটা পাবেন না সেইটার উপরে আমরা ভ্যাট দিব না। ক্লিয়ার? না, এই কারণে আমরা ক্যাশটা সিলেক্ট করব। কি বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, অ্যাকাউন্টিং মেথডটা আমরা অ্যাক্রুয়াল ইউজ করব, বাট ভ্যাটের ক্ষেত্রে বা ট্যাক্সের ক্ষেত্রে আমরা ক্যাশ কেন করব? আমরা যেটা পাবো সেইটার উপরে ট্যাক্স দিব। আচ্ছা, এখানে 9 ডিজিটের কথা বলছে, এটা তো আমাদের কাছে নাই, এটা ক্লায়েন্ট দিবে। এটা দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে একটা ফ্ল্যাট রেট, এইটা কিন্তু আবারও বলে, এটা কিন্তু বাংলাদেশেরটাই থাকবে না। ফ্ল্যাট রেট ইউজ করতেও পারি নাও পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা এটা নেক্সটে যাব। 9 ডিজিট একটা দেই, নাহলে নিচ্ছে না। আমাদের এখানে ওনারা বলছে আপনি এমটিডি বলতে ওরা হলো আপনার ডিজিটাল ট্যাক্স, এই যে যেমন মেকিং ট্যাগ ডিজিটাল, অর্থাৎ ইউকেতে সফটওয়্যার কুইক বুকের সাথে ট্যাগ করে সরাসরি ওইখানে ওদের ওই সফটওয়্যারের সাথে লিঙ্ক করা। যেহেতু আমার এটা লিঙ্ক করতে হলে তো আইডি পাসওয়ার্ড লাগবে, এটা তো আমি করতে পারবো না। যেমন এই কারণে আমি এটা দিব, আই ডোন্ট নিড, এটা দিব, মানে আমার এটা দরকার নেই। হ্যাঁ, এখন আসেন, এখানে অনেকগুলো রেট শো করবে, পাশাপাশি আমাদের কিছু রেট আপনার অ্যাড করতে হবে, কারণ আমাদের কাস্টমাইজ না করলে কোন প্রোডাক্টের কোন রেট সেটা আমাদেরকে এখানে সেট করে নিতে হবে। আমরা অ্যাড ট্যাক্সে যাই, এইখানে একটু দেখেন, এইখানে আছে অ্যাড ট্যাক্স, গ্রুপ রেট, কাস্টম ট্যাক্স, ট্যাক্স দেন 9 ডিজিট দেন, 9টা সংখ্যা দেন। আমরা যে ট্যাক্সের ওখানে HMRC ছিল, আমরা ওইখানে যদি কোনো রেট সেট করতে পারি ওর আন্ডারে, তাহলে আমরা করতে পারি। যেমন এইখানে যদি যাই, এখানে আপনি ট্যাক্স নেম দিতে পারেন, যে কোনো একটা ট্যাক্সের নাম, মনে করি এটা সেলস ট্যাক্স, বা এখানে একটা রেট ধরি, 20% ধরি। সেলসের জন্য ওইটা, পার্সেসের জন্য আমরা একটু কমাই ধরি, 15% ধরি, এটা এক্সপেন্স দিই। এটা আমি তো বলছি যে এখন রেটের চার্ট থাকবে যে দেশের উপর। আপনি যদি ইউকের করেন, অবশ্যই যে প্রোডাক্টের আপনি কাজ করবেন তার তো ওই রেটের চার্ট থাকবে। এখন আমরা যেহেতু ওইভাবে,
অবশ্যই বাংলাদেশে যদি আপনি কাজ করেন তাহলে পরে বাংলাদেশের ওয়েবসাইটে তো আপনি ওই প্রোডাক্টের পাবেন যে কত ট্যাক্স কি, সেলস ট্যাক্স কত, পারচেস ট্যাক্স কত, সেটা তো আমরা জানবো। এইখানে জাস্ট আমরা আমাদের মতো করে একটা রেট দিচ্ছি। আপনি যদি আরও অ্যাড করতে চান এটা এইভাবে অ্যাড করতে পারবেন। আমরা ওখানে হয়তো 20%, 50%, আপনি 17% দিতে পারেন, মানে যেভাবে চাইতে পারেন আপনি অ্যাড করতে পারেন। গ্রুপ রেটটা হলো আপনার, এটা একটু ইয়ে আছে, যেমন আমাদের দেশে এটার প্রচলন আছে কিনা আমি জানি না। যেমন ইউএসএ, এটা কানাডাতে বেশি হয়। কেমন, মনে করেন আমরা তো আছি যারা ঢাকাতে, একটা প্রোডাক্ট কিনলে হয়তো খুলনা থেকে, খুলনার যে স্থানীয় যে বাজার বা পৌরসভা বাজার, ওই বাজারে যদি ওই স্থানীয় কোনো কিছু কিনতে হয় তাহলে কিন্তু স্থানীয়দের ট্যাক্স দিতে হয়। এবার ওই প্রোডাক্টটা যখন আমাদের এখানে আসবে, এইখানে আর একটা ট্যাক্স দিতে হয়। তার মিনিং একবার আপনি ওইখানে দিবেন, একবার আপনি এইখানে দিবেন। তা এইটাই হলো গ্রুপ ট্যাক্স। এটা আমাদের দেশে প্রচলন আছে কিনা, যেমন কানাডা বা ইউএসএ তো অনেক প্রদেশ, ওদের এক প্রদেশে ট্যাক্স দিতে হয়, আবার সেন্ট্রাল গভর্নমেন্টকেও ট্যাক্স দিতে হয়। ইন্ডিয়াতে কলকাতা, ওদের তো সেন্ট্রাল হলো কোথায়, দিল্লিতে, কলকাতাও একটা ট্যাক্স নেয়। যেমন আমাদের দেশে পৌরসভা বা এরা একটা ট্যাক্স দিতে হয় না আমাদেরকে, স্থানীয় ট্যাক্স দিতে হয় না, আবার টোটাল গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়। ইউএসএ বা ওইগুলো এইগুলো বেশি, অর্থাৎ লোকাল গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয় আর একটা সেন্ট্রালকে ট্যাক্স দিতে হয়। ওইটাকে বলা হয়, দুইটা মিলে গ্রুপ রেট বলে। হ্যাঁ, দুইটা যোগফল, অর্থাৎ উনাকে যদি 5% দেয়, ইনাকে যদি 7% দেয়, তাহলে দুইটা মিলে চার্জ করতে হবে কত, 12%। এটাই গ্রুপ ট্যাক্স রেট। কথা বুঝছেন? মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকেন, যখন আপনাকে ইন্টারভিউ নিবে তখন যাতে আপনি বলতে পারেন। রেট তো ওনারা সরবরাহ করবে, অনেক কিছু করবে, এটা গ্রুপ ট্যাক্স রেট। এখানে আপনার অনেক রকমের অটোই দেওয়া আছে কিছু ট্যাক্স রেট, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা সবসময় নেট অ্যামাউন্টের উপরেই দিব, একটা নাম দিতে পারেন গ্রুপ ট্যাক্স। এইখানে আমি দেই এটা, আবার আরেকটা যে দুটার কথা বলছি, আমরা ধরলাম একটা 20% নিচে ওখানে, এইখানে আরেকটা রেট আমরা ধরতে পারি। গ্রুপ ট্যাক্স নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? আপনারা না বললে কিন্তু আমি কিন্তু জিজ্ঞেস করবো, আপনি বলেন। কিন্তু আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ আজকে ইনভয়েস নিয়ে একটু দেখাবো। এখানে আমরা প্রথমে দেখালাম ট্যাক্স সেটিংটা দেখাইছি, ওইখানে কি ছিল, কোন মেথড আপনি ইউজ করবেন, কবে থেকে ইউজ করবেন, কত দিন পর পর আপনি ট্যাক্স দিবেন ইত্যাদি। এইখানে এসে আমরা দেখলাম যে ওনারা আমাদেরকে বলছে যে আপনার গ্রুপ ট্যাক্সটা কি। যেমন আমাদের দেশের থেকে বাইরের দেশে ওদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা থাকে, একটা লোকাল গভর্নমেন্ট থাকে, দুজনকে ট্যাক্স দিতে হয়, দুটা যোগ করে যেটা হবে সেটা গ্রুপ ট্যাক্স রেট। আরেকটা আছে হলো আপনার কাস্টম ট্যাক্স, এটা আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এইটা আপনাদের, এইটা একটা আপনি দিতে পারেন আপনার, এইটা আমরা অন্যটা ইয়ে করি। এজেন্সি নেম আগেরটা ছিল আপনার সেলস এজেন্সি, আমরা এটাকে আপনার মতো করে আমি এনবিআর দিই, এইখানে লিখতে পারেন দিস নাইন ডিজিট দেন একটা, তাছাড়া সেভ নিবে না, হয়নি। 1 2 3 এনারা ওই যে আগেরটার মতো আপনি কবে থেকে ট্যাক্সটা ক্যালকুলেশন করতে চান, এইখানে ঠিক তেমন আমি কোয়ার্টারলি দিই। রিপোর্টিংটা ক্যাশ, এটা এটা আগেরটা ইউজ করছিলাম কত, 20%, আমি একটু চেঞ্জ করে নিই। এইখানে ধরেন 12,
এবার আসেন এই পার্সেন্ট ট্যাক্স ইজ রিক্লেমেবল, এইটা কিন্তু আগেরটায় প্রথমটাই ছিল না, ছিল। এইটার মিনিংটা আমি একটু বলি আপনাকে। সাধারণভাবে ধরেন আপনি তো পারচেজ করলে আপনাকে ট্যাক্স দিতে হয়, সেলস করলেও তো ট্যাক্স দিতে হয়, হয় কি না? তো এই রিক্লেম দ্বারা বোঝাচ্ছে যে আপনি মনে করেন পারচেজ যখন করছেন তখন হয়তো 10 টাকা দিয়েছেন, সেলস যখন করছেন তখন হয়তো, যেমন আমরা সেলসের কত পার্সেন্ট ধরছি, 20%, আর পারচেজে 15%। তার মিনিং কী হলো, সেলস থেকে পারচেজ ট্যাক্স দুইটা মাইনাস হয়ে যেটা হবে সেইটা থাকবে। হ্যাঁ, অর্থাৎ রিয়াত পাওয়া, রিবেট যেটাকে বলে, রিক্লেমটা এইটা বোঝাচ্ছে। অর্থাৎ আপনি যদি সেল করে 20 টাকা দেন, আপনি যদি পারচেস করে 15 টাকা, মানে সেলস করলে তো আমরা পাই আর পারচেস করলে তো আমরা দেই, তাই না? তাহলে দুইটার বিয়োগ করে কত থাকবে, 5 টাকা না? এই 5 টাকা আপনাকে দিতে হবে, এই 5 টাকা ট্যাক্স দিতে। অর্থাৎ আমি সেল করে পাইলাম 20 টাকা, আবার পারচেজের সময় দিয়েছি আমি কত, 15 টাকা, তাহলে দুইটা বিয়োগ করলে কত হবে, 5 টাকা। এই 5 টাকা আপনাকে দিতে হবে, অর্থাৎ রিবেট। হ্যাঁ হ্যাঁ, একই পটের দুইবার হচ্ছে। এখন রিক্লেম যদি আপনি করতে, অর্থাৎ রিবেট ভাই যেটা বললো, ওইটা যদি আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা প্লাস মাইনাস হয়ে শো করবে, ইনপুট ট্যাক্স যেটা। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? হুম। আবার বলি, আপনি সেলস করার সময় 20% আমরা ধরছি, পারচেজের সময় কত ধরলাম, 15। তার যখন আমাকে পে করতে হবে কত, দুইটার বিয়োগফল, তাই না? তা নাহলে তো একই। কিন্তু কিছু প্রোডাক্ট আছে আপনাকে আসতেও দিতে হবে, যাইতেও দিতে হবে, সেইখানে কিন্তু আপনার কিছু করার নাই। এইটা ডিপেন্ড করবে, অ্যান্ড কাস্টমাইজ ডিপেন্ড করবে কি, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেটা সম্বন্ধে আপনাকে জানতে হবে, বা ক্লায়েন্টের কাছ থেকে শুনতে হবে যে এখানে কি আমার ক্লেইমের ব্যবস্থা আছে কি না। যদি থাকে তাহলে এটা অন করে দিবেন। কথা বুঝছেন? হুম, চেক করবো। এই হলো মূলত ট্যাক্স। আর আপনি যদি কোনো এডিট করতে চান, যে রেট দিলাম আপনি মনে করলেন রেটটা আমার একটু চেঞ্জ করে, তাই এডিট ট্যাক্সে আগেরগুলো চেঞ্জ করতে পারবেন। আর আরও অ্যাড করতে চাইলে তো আমি তিনটাই আপনাকে দেখালাম, একটা অ্যাড ট্যাক্সে দেখাইছি, একটা গ্রুপ ট্যাক্সে দেখালাম, আর একটা দেখালাম কাস্টম ট্যাক্স। কাস্টম ট্যাক্স এইটা কিন্তু আবারও বলি, কাস্টম ট্যাক্সে বেশি, কারণ আমাদেরকে কোন এক এক প্রোডাক্টের এক এক রকমের ট্যাক্স হতে পারে, তখন এইটা আপনি ইউজ করতে হবে। ক্লিয়ার? এবার আসেন আমরা অন্য একটা বিষয় যাই। এইখানকার বিভিন্ন ইয়ে আছে, এই যে প্লাস নিউ যে আইকনটা, এইখানে আসি, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। আপনি মানে যখন মনে করেন হাঁটতেছেন, হাঁটার পরে এই জিনিসগুলো যদি আপনি অটো না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারবেন না। অ্যান্ড ক্লায়েন্ট বললো ইনভয়েসটা কি বলো তো, ঠিক আছে আমি ওপেন করে দেখি বলতেছে, তার মিনিং কি আপনি প্র্যাকটিস করতেছেন না। অর্থাৎ এই জিনিসগুলা আপনার মেমোরিতে থাকতে হবে, আপনাকে যখন বললো কয়েক সেকেন্ডের ভিতরে ওইখানে চলে যেতে হবে। আপনাকে কিন্তু ওরা সুযোগ দিবে না যে ঠিক আছে, ওরা এমন বলে যে আমি, আচ্ছা ঠিক আছে আমার আপনার সাথে আপনি জুমে কখন আসবেন, বা গুগল মিটে কখন আসবেন, ওরা যে ইন্টারভিউটা নিবে, গতদিন আমি বলছিলাম, তো এই সময় কিন্তু এইগুলা নিয়ে ডিসকাস হবে, এবং ওরা আপনাকে যাচাই করেই দিবে। এটাই তো স্বাভাবিক, তাই না? টাকা পয়সা দিবে, এগুলার যাচাই না করে তো দিবে না। এখানে আপনার এই অনেক, আচ্ছা এই চারটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে কি আছে ওইটা, আচ্ছা প্রথমে আছে আমাদের এইটা, প্রথমে আছে ইনভয়েস। যখন আমাদের কাস্টমারের কাছে আমরা যে যখন ইউজ করব, অর্থাৎ আমরা যাদের কাছে পণ্য সেল করব তারাই তো আমার কাস্টমার, ঠিক আছে? এইখানে প্রথমটা কি আছে, ইনভয়েস। দ্বিতীয়টা আছে কি, রিসিভ পেমেন্ট। প্রত্যেকটা আমি একটা একটা করে বলি, যারা মনে রাখতে পারেন রাখবেন, না হলে লিখে রাখেন। ইনভয়েসটা হলো যখন আমরা বাকিতে সেল করব, হ্যাঁ, যখন আমরা বাকিতে সেল করব তখন ইউজ করব ইনভয়েস। যখন ওই টাকাটা আমরা পাবো, বাকিতে হতে পারে, আপনার হলো নগদে হতে পারে, সব রিসিভ পেমেন্টে যাবে। ক্লিয়ার? তারপরে স্টেটমেন্ট। স্টেটমেন্ট আপনি বিভিন্ন স্টেটমেন্ট, ওইটা নিয়ে এস্টিমেট মানে হলো কোটেশন। এটা তো আমরা জানি, কোটেশন তো ইন্ডেন্ট কোটেশন, বা এই যে সন্ধ্যার সময়
নিতে আসে না দোকানে যে ভাই কত টাকার মাল নেবেন, এটা এক একজন এক এক নামে জানতে পারে। এই কুইক বুকের ভাষায় এটাকে বলা হয় ইস্টিমেট। ইস্টিমেট কোনটা? ফরমাইজ বলে, ইন্ডেন্ট বলে, বা আর কি বলা যেতে পারে, হ্যাঁ রিকুইজিশন, বা আপনি আগে কত টাকার মাল নেবেন, অর্থাৎ কোটেশন বলতে পারে। হুম, তাহলে ইস্টিমেটটা কি বলছি? কোটেশন। কোটেশন তো বুঝি কোনগুলা, যে আমি মাল কালকে কিনবো, আমি আজকে বললাম যে ভাই কি কি মাল নেবেন, যান না ওষুধের দোকানে সন্ধ্যার দিকে দেখবেন যে ওরা বলে যে কালকে কি কি দিবেন কি কি, মানে এইটা ইস্টিমেটের না। ইস্টিমেটটা হয়ে হলো আপনি কতগুলো প্রোডাক্ট নেবেন নেক্সট। এরকম তো দোকানগুলো তো আমরা দেখি না, এই যে ওষুধের দোকান বা বিভিন্ন দোকানে এসে বলে যে আগামী দিনে আপনি কতগুলো বা লাগবে, সেটা ইস্টিমেট বলে। ক্রেডিট নোটটা হলো যখন পণ্যটা আমরা ফেরত দিব, ফেরত পাবো, অর্থাৎ কাস্টমার যখন আমাদেরকে পণ্যটা ফেরত দিবে তখন ক্রেডিট নোটটা ইউজ করতে হবে। ক্লিয়ার? আরেকটা কি আছে, সেলস রিসিট, যখন আমি পণ্যটা নগদে বিক্রি করব। রিফান্ড রিসিট, যখন পণ্যটা নগদে বিক্রি করার পরে আমার পণ্যটা ফেরত আসবে। ঠিক আছে, এই চারটা, এই কয়টা জিনিস বুঝলেই হবে, নিচেগুলো ইম্পর্টেন্ট না, ওইটা নিয়ে ওইগুলো না দেখলেও হবে। হ্যাঁ, আর রিসিভ পেমেন্টটা যখন আমি টাকাটা পাবো। হ্যাঁ, আর এস্টিমেট বলছি কোটেশন। কোটেশনটা তো সবাই জানি তো, এগুলা কোটেশন বা ইন্ডেন অথবা ফরমাইজ, এগুলো এক এক সময় একে বলে, প্রোফর্মা ইনভয়েসও কেউ বলে থাকে। তারপরে আবার কি, ক্রেডিট নোট যখন পণ্যটা ফেরত আসবে। আর সেলস রিসিট তো ভাই বলছে যখন আমি নগদে বিক্রি করব। রিফান্ড রিসিট যখন নগদের পণ্যটা ফেরত আসবে। আর ডিলে ক্রেডিট, ডিলে চার্জ, এগুলা জাস্ট নন পোস্টিং আইটেম, মানে জাস্ট একটা নোট টাইপের, ওইগুলো নিয়ে আমাদের দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, বাকির জন্য যখন আমি পণ্যটা বাকিতে বিক্রি করব, যখন ওটা ফেরত আসবে। আর রিফান্ড রিসিট যখন আমি নগদে বিক্রি করব, সেইটা আমাকে যখন পণ্য ফেরত দিবে, আমি ওই টাকা ফেরত দিব। হ্যাঁ, ক্লিয়ার? এই আইটেমগুলো তো মোটামুটি কিছু বোঝাতো গেছে না? আচ্ছা, এখন আমরা আসি একটা জিনিস দেখাই। যেহেতু আমরা প্রথমে সেলস নিয়েই কাজ করব, এইখানে আমার এইটা কাজ করতে হলে সেলসের এখানে যেতে হবে। আমাদেরকে একটা জিনিস করতে হবে, আমাদের তো প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। আমরা তো কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই। চার্ট অফ অ্যাকাউন্টও কিন্তু আপনাদেরকে এখন আমরা দেখাই নাই, এখন একটা একটা করে আসবে। হ্যাঁ, মেসেজ দিচ্ছে কেন? আচ্ছা, তো আমরা সেলসে যাই। এই যে প্রোডাক্ট সার্ভিস, খেয়াল করেন এখানে আছে কি কি, অল সেল, ইনভয়েস, কাস্টমার, আর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এইখানে আমি একটা দেখাই একটা একটা করে, যেমন আমি প্রোডাক্ট সার্ভিসে যাই। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো শুধু কুইক বুক না, আপনি যে সফটওয়্যারে কাজ করেন প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে। অর্থাৎ সফটওয়্যার আপনাকে যেভাবে বলবে, আপনাকে সেইভাবে ওনাদেরকে আপলোড দিতে হবে। আপনার মতো করে দিলে হবে না। হবে? এইখানে অ্যাড প্রোডাক্ট অর সার্ভিস, আরেকটা আছে ইম্পোর্ট এ ফাইল। যখন আপনি অনেক প্রোডাক্ট থাকবে 100টা, সে একটা একটা করে ইনপুট দিতে গেলে তো আপনার অনেক সময় লাগবে, তখন ওইটাকে এক্সেলে সাজাই আমরা ইনপুট করতে পারবো। তো আমি দুইটাই দেখাবো, আগে একটা প্রোডাক্ট কীভাবে অ্যাড করব সেইটা দেখাই। এইটা যাদেরকে আমি গত অ্যাকাউন্ট ক্লাসে বলছিলাম যে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন অ্যাডভান্স সিলেক্ট করবেন, বলছিলাম না? যারা করেন না তাদের এই লিস্ট দেখাবেন। লিস্ট দেখালেও আপনি স্টক দেখাবেন। অনেকের আবার এখানে ইনভেন্টরি নামে থাকতে পারে, একই জিনিস। ঠিক আছে, আমার এখানে স্টক আছে, আপনার ওখানে ইনভেন্টরি থাকতে পারে।
তো এইটা ভয় পা। আরেকটা হলো যারা অ্যাডভান্স দেন নাই তাদের এই চারটা দেখাবে না, ওদিন বলছিলাম। আসেন আর আরেকটা হলো আমরা কোন প্রোডাক্টগুলো স্টকে ইউজ করব, কোন প্রোডাক্টগুলো নন স্টকে ইউজ করব। সার্ভিস তো আমরা জানি যারা সার্ভিস প্রোভাইড করে। আর বান্ডেল বোঝাচ্ছে হলো ওই 3-4টা প্রোডাক্ট, যেমন দারাজ 3-4টা প্রোডাক্ট মিলে একসাথে যখন দেয়, যে 3টা নিলে এই বলে না, সেটা কম্বাইন, সেটাকে বান্ডিল প্রোডাক্ট বলে। তো আমরা এখন দেখবো হলো স্টকটা সেইটাই করব। গতদিন ক্লাসে আমরা কিন্তু বলছিলাম কিভাবে ট্র্যাকিং করবেন, বলছিলাম না যে আমার কয়টা হাতে থাকবে, কয়টা আমার সেল করছে, কতগুলো আমার স্টকে আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। অর্থাৎ যে প্রোডাক্টগুলো আপনার ট্র্যাকিং করবেন, অর্থাৎ আপনার স্টকে কতগুলো আছে, আপনার এই অর্ডার দিতে হবে কি না, বিভিন্নগুলা সেগুলো আমরা এখানে ইউজ করব। ওকে, তো আমরা যাই, একটা নাম দিতে পারি আমরা বিভিন্ন ইয়েতে। আপনার আমরা ধরি নাপাই ধরি, এটা আইটেম বা সার্ভিস যে কোনো কোড প্রোডাক্টের পিছনে থাকে, ওইটা দিবেন দিবেন না সমস্যা নাই। জি ভাইয়া, জি হ্যাঁ, আপনি কম্পিউটার আপলোড দিতে হবে, তারপরে হ্যাঁ আমরা ওই ইয়ে করবো। এখন এখানে আসেন, এই গত ক্লাসে আরও একটা বলছিলাম, মনে আছে কি না, আপনি যে এইখানে ওপেন করার সময় একটা ডেট দিতে হয়েছে না, আপনি যখন ওপেন করছেন বা আপনি যে ডেট থেকে আপনি বিজনেস শুরু করবেন তার আগে কখনো কিন্তু ইনভয়েস করতে পারবেন না আপনি। আমার কথাটা বুঝতে পারছেন কি না দেখুন, আপনি হয়তো কুইক বুক শুরু করলেন মনে করেন যে এই বছর থেকে বা আগস্ট থেকে, তাহলে কি আপনি ওইখানে আপনি 2022-এর কোনো ইনপুট দিতে পারবেন? আচ্ছা, এখন আছেন ইনিশিয়াল কোয়ান্টিটি, আমরা মনে করি এইটা 1000 পিস আছে, ডেটটা কবে, এই ডেটটা ফ্যাক্টর। আপনি যে ডেট দিবেন সেই ডেটের পিছনের কোনো ইনভয়েস আপনি করতে পারবেন না বা বিল করতে পারবেন না, সম্ভব নাকি? আপনার হলো বিজনেস প্রোডাক্ট আজকের থেকে শুরু করলেন, আগের কোনো কিছু করা সম্ভব? আমি যখন আপনাদেরকে প্র্যাকটিস করতে দিব তখন কিন্তু এই জিনিসগুলা আপনারা অনেকে এটা করতে পারবে না। তার কারণ হলো এইখানে ডেটটা দিবেন ব্যাক ডেট, যত ব্যাক ডেট দিবেন তার আগের থেকে আপনি করতে পারবেন, যে ডেট দিবেন তার পিছনের কোনো কিছু আপনি এই করতে পারবেন না। ঠিক আছে? তো আমি যেহেতু 24-এ আছি, আমি 23-এর একটা ডেট দিই। মনে করি আমার বিজনেসটা 23 সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে। আচ্ছা, ওনারা বলছে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্টটা হলো ওই যে ভাই হয়তো বলতে পারবে, এমন একটা পয়েন্ট যেখানে যার নিচেই গেলে আপনি অর্ডার করবেন। যে আমরা না ধরলাম আমার 100 বক্স আছে, আমি ধরে নিলাম যে যখনই 5 বক্স থাকবে তখনই আমি অর্ডার দিব। রিমাইন্ডার, অর্থাৎ কুইক বুক আপনাকে রিমাইন্ডার দিবে যা আপনি লাল দেখাবে। হ্যাঁ, এটাকে বলা হয় রিঅর্ডার পয়েন্ট। কিছু বুঝছেন বুঝছেন তো? না বুঝলে কিন্তু বলেন। জি ভাই, একটা মার্জিন দেখায়, রিমাইন্ডার দেবে যে আপনি এখন এটা কিনেন, আপনি কিন্তু স্টক শেষ হচ্ছে, এই কারণে। তো আমরা ধরে নিলাম এটা 10 পিস। আপ 2000 আপনার এই যে আমি যে একটা ডেট ইউজ করবো, মানে এজ অফ ডেট ইউজ করলাম না, এই ডেটটা আপনাকে দিতে হবে কিন্তু ওই এই বিজনেস ডেট না, অর্থাৎ এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আপনি শুরু করলেন সেই প্রোডাক্টের ডেট। এখন আপনি এইখানে 2023 দিচ্ছে, আপনি এখানে 2022-এর কোনো ইনপুট দিতে পারবেন না, কারণ আপনি তো শুরুই করলেন 23 থেকে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য। এখন হলো জেনারেলি দেখা যাবে যে আপনার যে ক্লায়েন্টগুলো যখন সাবস্ক্রিপশন নেয় তখন তো তাদের সমস্ত তথ্য দিয়েই নেয়, তো নিশ্চয়ই তার আগেরগুলো হয় সে কনভার্সন অথবা ব্যালেন্স করে আপলোড করবে। আমরা তো আর আগে তার কী হলো এটা তো দেখতে যাব না, কারণ আপনাকে যদি 2024-এর কাজ দেয় 2022-এ উনি কী করছে সেটা তো আর আমার পক্ষে সম্ভব না, তথ্য লাগবে, অনেক কিছু লাগবে, রিকনসাইল করা লাগবে। আমরা ধরেই নিব যে আগেরগুলো ওনার ঠিক ছিল। এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা হলো
আপনাদের দুইটা স্টক মেনটেন করার জন্য দুইটা মেথড থাকে, একটা হলো পিরিয়ডিক্যাল মেথড আর একটা হলো পারপেচুয়াল মেথড। এইটাও ভুলে যান, দরকার নাই। আপনি যে প্রোডাক্টগুলা, আবারও বলি, ট্র্যাকিং করবেন, মানে হলো আপনি মনে করতে ওই যেটা বললাম যে আপনার কয়টা আছে, কয়টা হাতে থাকলো, কি থাকলো, যখন ট্র্যাকিং করবেন তখন এটাকে অ্যাসেট হিসাবে দেখাবেন। আপনি যদি কোনো পণ্য কিনেন, জার্নাল এন্ট্রি কী হয়, তার মানে আপনি যদি নগদ টাকায় কিনেন ক্যাশ, তাহলে ক্যাশ ক্রেডিট, আর পার্সেস ডেবিট করেন, তাই তো করেন। কিন্তু এটা কখন করবেন, আপনার ক্যাশ চলে গেল, আপনার অর্থাৎ পার্সেস ডেবিট করার অর্থ হলো আপনার সরাসরি এক্সপেন্ডার দেখালেন, এক্সপেন্স, পার্সেস তো এক্সপেন্স অ্যাকাউন্ট, তাই প্রফিট লসের আইটেম না পার্সেস। কিন্তু আপনি যদি ওটাকে ট্র্যাকিং করেন, ওটাকে অ্যাসেট হিসাবে দেখাতে চান, যেমন আমাদের ব্যালেন্স শিটে ইনভেন্টরি বা স্টক বলে একটা অ্যাসেট সাইডে থাকে না, কারেন্ট অ্যাসেট একটা থাকে না, ওটা কেন থাকে, ওই অ্যাসেটটাকে আমি আমার ওই ইনভেন্টরিকে অ্যাসেট হিসাবে দেখাচ্ছি ওই কারণে। হ্যাঁ, না কারেন্ট অ্যাসেট, এটা নন কারেন্ট, নন কারেন্ট, এটা কারেন্ট অ্যাসেট। আমার কথা কি বুঝছেন নাকি? আবার বলি, আরেকবার, বিষয়টা হলো কোনো প্রতিষ্ঠান ওনাদের যত স্টক থাকে ওটাকে কারেন্ট অ্যাসেট হিসাবে দেখায়, অর্থাৎ অ্যাসেট হিসাবে ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে দেখায়। আবার অনেকে এটাকে অ্যাসেটে না দেখে প্রফিট লসে সরাসরি এক্সপেন্সে হিট করে, ঠিক আছে? এই এখন এটা ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্ট তো বলবে যে আমি কোন মেথড ইউজ করবো বা কী করব। যদি উনি এটাকে ট্র্যাকিং করে থাকে, কিছু প্রোডাক্ট আছে আপনি কখনোই ট্র্যাকিং করতে পারবেন না, সেটা তো সম্ভব নয়। আর যে কিছু প্রোডাক্ট থাকবে ওনার যেগুলো গুণা যাবে, সে যদি ফ্যানের ব্যবসা করে তাহলে ওটা গুনতে পারবো না, আমার কতগুলো স্টকে আছে, আমার 100 পিস আছে, কতগুলো সেল হলো, কি হলো, সব ওটা অ্যাসেট হিসাবে দেখাবে। যখন আমার অ্যাসেট হিসাবে দেখাবে তখন ব্যালেন্স শিট হিসাবে, সেখানে জার্নাল হবে হলো ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। যখন আপনি এক্সপেন্স দেখাবেন তখন হবে কি, পার্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? এখন কোশ্চেন হলো, আপনারা কঠিন মনে হচ্ছে? এবার আসেন, আমি যখন স্টক হিসাবে দেখাবো তখন আমার জার্নাল এন্ট্রিটা কী হলো বলেন? ইনভেন্টরি ডেবিট, ক্যাশ বা ব্যাংক বা যেটাই হোক, ক্রেডিট, যেভাবে পেবলও হতে পারে। বাট এই পণ্যটা যখন আমি সেল করব তখন কি হবে, তখন কিন্তু জার্নাল এন্ট্রি দুইটা হবে, এইটার রিভার্স হবে, যেটা আমার অ্যাসেট কমে যাবে প্রথম কথা, আর একটা হলো প্রফিট লসে হিট করবে, তাই করবে না? সেলস ক্রেডিট, ব্যাংক বা ক্যাশ ডেবিট হবে, স্টক তো কমে যাবে। এইটা নিয়ে দুইটা জার্নাল হবে, এটা আপনার জার্নাল দিতে হবে না, কুইক বুক অটো দিবে, এটা আমরা দেখাবো। জাস্ট আপনারা একটু বোঝার ট্রাই করেন। আমাদের যখন, আবার বলে, যখন আমরা স্টক হিসাবে দেখাবো তখন অ্যাসেট হিসাবে দেখাবো। তার মানে ইনভেন্টরি ডেবিট যেভাবেই কিনেন, ব্যাংক ক্রেডিট হতে পারে, ক্যাশ ক্রেডিট হতে পারে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হতে পারে, ক্রেডিটর ক্রেডিট হতে, এক যে নামে ডাকে। আর যদি আপনি আরেকটা সরাসরি এক্সপেন্স দেখাতে চান তাহলে পার্সেস ডেবিট ইত্যাদি ইত্যাদি হবে। কিন্তু যখন আমি কোনোটা সেল করব তখন কুইকবুক অটো আপনার কি করবে, এরা জার্নাল ক্রিয়েট করে নেবে, আমি দেখাবো এগুলা। জার্নালটা কী হবে, প্রথমত আমার এই অ্যাসেট কমে যাবে, কমবে তো, তাহলে পরে স্টক ক্রেডিট হয়ে যাবে, স্টক ক্রেডিট হবে না। আর ওইদিকে সেলসের জন্য একটা জার্নাল হবে, যখন আমি পণ্যটা বিক্রি করে দেব, সেলস কি হবে, ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে। ক্লিয়ার? আমি জার্নালটা দেখাবো, হ্যাঁ, জাস্ট এইটুকু জানলেই হবে। কোনো কোশ্চেন বুঝতেছেন তো ভাই? বুঝছেন নাকি? বলেন তো ভাই, আপনি বলেন কি আমাদের স্টক আর ইয়ের এটা কি হবে বলেন? আমরা যদি স্টক হিসেবে দেখাই তাহলে আমাদের কি পরিবর্তন আসবে, ব্যালেন্স শিটে যাবে, যেটা আমরা এতক্ষণ বলছিলাম। আপনি স্টক ডেবিট যেভাবে ক্রেডিট হবে অন্যটা, কিন্তু এটা যখন সেল করবো তখন দুইটা জার্নাল হবে, কারণ স্টক কমে যাবে, স্টক ক্রেডিট হবে, আর ওইদিকে সেলসের জন্য আরেকটা জার্নাল হবে। এটা আমাদের জার্নাল ম্যানুয়ালি দিতে হবে না, কুইকবুক অটো দিবে। কিন্তু আপনি যদি না বুঝেন তাহলে তো এগুলো দেখতে পাবেন। সমন্বয় আর অন্য জিনিস, অ্যাডজাস্টিং ইন্টেরিয়র আবার আর একটা জিনিস, জাস্ট এটা অটো ক্রিয়েট হবে, আমরা দেখাবো, ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমরা একটা রেট ধরি 10,
এটা ইনকাম অ্যাকাউন্টের কথা বলছে, আমরা অটো একটা আসছে, ভ্যাট এখানে দিব না, আমরা যখন যে রেট ইউজ করব সেটা দিব। পারচেজের বিষয়ে আমরা ধরে নিলাম এটা আমার কিনতে হয়তো খরচ হয়েছে 60 টাকা, এই যে কস্ট অফ সেল ক্রেডিট, হ্যাঁ কস্ট অফ, এরা কস্ট অফ সেলস বলছে একই জিনিস। এইখানে মেজর যে ভুলটা আমরা করে থাকি, অ্যাজ অফ ডেটটা নিয়ে অনেক কথা বলছি। দ্বিতীয়ত এখানে স্টক অ্যাকাউন্ট থাকবে, কেন থাকবে এটা আমরা অ্যাসেট হিসাবে দেখাবো। আমরা পারবো তো কীভাবে একটা একটা করে সেট করতে হয়? পারবো না? এখন কোশ্চেন হলো আমি যদি অনেকগুলো একসাথে করি তাহলে কিভাবে হবে? সেখানে এই যে আসে, এখানে একটা অপশন আছে, এই যে নিউ না, নিউ পাশাপাশি দেখেন একটা আইকন আছে এখানে ইম্পোর্ট। এই ইম্পোর্টেরটা আমি একটু দেখাই আপনাকে। এই এখানে সিলেক্ট সিএসভি অর এক্সেল ফাইল, অর্থাৎ আপনাকে আপনি যে ফাইলটা রেডি করবেন সেটা দুইটা ফাইলই এরা সাপোর্ট করবে। এইটা আপনার ফরম্যাটের সাথে যদি না মিলে তাহলে কিন্তু এরা আপলোড নিবে না। আবার বলি, আপনি যদি কেউ ওই ইয়েগুলা কী বলে, যে রোগুলা থাকবে বা কলামগুলা থাকবে ওইগুলা কিন্তু কোনো ডিলিট করা যাবে না। আপনার কাছে কোনো তথ্য না থাকলে আপনি দিবেন না, বাট ওটা কিন্তু ডিলিট করা যাবে না। ক্লিয়ার? তার মানে এখানে দেখেন, আপনারা এই ফরম্যাটটা আবার কেউ আপলোড করে দিয়েন না। আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিব সেটা পূরণ করে তারপরে দিবেন। ক্লিয়ার? তো এইখানে দেখেন বিভিন্ন তথ্য চাইবে আপনার কাছে, যেমন প্রোডাক্টের নাম, সেলস, এসকিউ দ্বারা কী বোঝাচ্ছে এটাকে? এটা একটা কোড, আচ্ছা ভুলে গেলাম, সেলসের একটা কোড বোঝায়। ও এটাই স্টক কিপিং ইউনিট, মানে আপনার এই প্রত্যেকটা প্রোডাক্টের একটা নাম, কোড নাম্বার থাকে না, সেই নাম্বারটার কথাই এটা বোঝাচ্ছে। এটা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এই যে যেমন এই 6 ডিজিটের একটা নাম্বার থাকতে পারে, সেলস রেট বিভিন্ন থাকবে, এইটা আপনাকে আপলোড করতে হবে। যেমন আমার কাছে অলরেডি আমার কাছে যেটা আছে আমি একটু দেখাই আপনাদেরকে। আমি এই শিটটা আপনাদেরকে দিব, হ্যাঁ। আপনারা এইটা, আমি হয়তো কিছু কলাম ডিলিট করে দিতে পারি বা এক্সট্রা দিতে পারি। আপনারা কি করবেন, এই তথ্যগুলা ওই এক্সেল শিটে পূরণ করে তারপরে আপলোড করবেন। ক্লিয়ার? মানে এই তথ্যগুলা নিয়ে আপনি যে এক্সেল শিটটা আপনি ডাউনলোড দিবেন না, ওইটা তো এখানে দিতে হবে, ওইটা ভুলেও ডিলিট করা যাবে না। আবার বলি, হ্যাঁ, মানে ওই ফরম্যাট না মিললে কিন্তু কুইকবুক নিবে না। তো আমি এই ফাইলটা আপলোড দিই। আপলোড হওয়ার পরে এই যে নেক্সট চিহ্নটা কিন্তু আপনার আসবে, হ্যাঁ। যদি আপনি ফরম্যাট ঠিক না করেন এই চিহ্ন আসবে না। এই যে আমার এগুলা ওরা দেখাচ্ছে ঠিক আছে। তার মানে আমারগুলো কিন্তু আপলোড হয়েছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে আপলোড করে নেবেন। এই হলো প্রোডাক্ট, কিভাবে আপনি ম্যানুয়ালি একটা একটা করে করবেন, পাশাপাশি আপনি কিভাবে অনেকগুলো একসাথে করবেন। ম্যানুয়ালি করার ক্ষেত্রে আপনাকে বলছি, আপনার কোয়ান্টিটি থাকলে দিবেন, ওইখানে স্টক সিলেক্ট করে নেবেন, আর আপলোডের সময় তো আপনাকে ওদের যে এক্সেল শিট সেটা পূরণ করে দিবেন। এখন আসেন আপনার
কাস্টমারেরটা একটু দেখাই আপনাকে। ভাইয়া এখনই যদি আপনার ইয়াগুলা দিয়ে দিতেন, মানে এক্সেল ফাইল যেটা আপলোড হুম, করলেন ম্যানুয়ালি, এটা যদি দিয়ে দিতেন গ্রুপে এখনই ভালো হইতো। এক্সেল শিট পরে দিব ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কাস্টমার একই নিয়ম, আবারও বলি, এইখানেও আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, পাশাপাশি আপনি হলো আপলোড দিতে পারবেন, একই নিয়ম। জাস্ট আমি একটা দেখাই। এই যে এখানে আমি ইয়ে করব না, এইখানে অনেক রকমের তথ্য চাইবে, দেখছেন? আপনার কাছে যেটা থাকবে আপনি সেটা দিবেন, না থাকলে দিবেন না। আপনার কাছে যেটা থাকবে সেটা দিবেন, না থাকলে দিবেন না। এইখানে শুধু এই এইটাতে যেমন হলো, এইখানে আপনি মনে করেন আপনি যেইটাই লিখেন এইটুকু, এইটা দিলেই কিন্তু সব সেভ নেবে। আপনার কাছে ফোন নাম্বার, ইমেল যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। এটা সেভ দিয়ে দিব। এখন আপনি যদি অনেক করতে চান তাহলে ঠিক তেমন এই যে এইখানে আসেন, এইখানে দেখেন এইটা, এই কাস্টমারে এই ইনভয়েসটা আমরা পরে দেখাবো আপনার। এই পাশে ভাইয়া অ্যারো চিহ্নর যে যে কাস্টমার আছে না, নীল কালারের, এই পাশে বাম সাইডে নেভিগেশন প্যানেলের সাইডে, যে ওইখানে ক্লিক করলে আইসা পড়বে কাস্টমারের ইয়াটা। নেভিগেশন প্যানেলের এই পাশে কাস্টমার ব্লু কালার, এখানে ক্লিক করেন তাইলে কাস্টমার ইয়া, হ্যাঁ জি জি ওইখানে। এইখানে দেখেন এই ঠিক এই যে নিউ কাস্টমার এখানে ইম্পোর্ট করতে পারেন, বাট ইম্পোর্টের নিয়ম একই। ওদের ওদের যে ফরম্যাটটা থাকবে সেই ফরম্যাটের বাইরে আপনি যেতে পারবেন না। আমি এই তথ্যগুলো দিব, আপনারা পূরণ করে একই রকমের আপলোড করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন যেটা দেখাবো হলো চার্ট অফ অ্যাকাউন্ট। গতদিন বলছিলাম যেটা অনেক ইম্পর্টেন্ট, এইটা আপনাকে না বুঝলে আপনি করতে পারবেন না। বিভিন্ন রকমের তো চার্ট অফ অ্যাকাউন্টের অপশনটা আপনি এইখানে দেখেন, ট্রানজ্যাকশনের ভিতরে এই যে ট্রানজ্যাকশনের এইখানে আছে চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টটা কি? যার আপনার হলো লেজার, প্রত্যেকটার জন্য একটা একটা করে চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে। কুইক বুক অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে, আবার যেগুলো নাই সেগুলো আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তো আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্ট এখানে আসেন, এই যে নিউ প্লাস আপলোড একই রকম। তো আমরা একটা নিউ করি, এখানে অনেক দেওয়া আছে। আসছে না কেন? আমি একটা এখানে কি কি আছে
এইখানে অ্যাকাউন্ট না, অর্থাৎ প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টের অর্থাৎ লেজারের আপনার কোনো কোনো সময় 6টা ডিজিট ইউজ করা যেতে পারে, যেমন আবার 4টা করা যেতে পারে, তো 4টার নিচে করা যায় না। এইটার কোনো ধরাবাঁধার নিয়ম নাই, এক একজন এক একটা ইউজ করে। আপনারা 6টা ইউজ করতে পারেন, 4টা করতে পারেন। তো আমি এখানে যদি 6টা করতে চাই, আরেকটা জিনিস অনেকেই করে, যেমন অনেকেই অ্যাসেটকে 1 দিয়ে শুরু করে, তারপরে লাইবিলিটিকে 2 দিয়ে শুরু করে, মানে স্টার্টিং পয়েন্টটা। মানে আপনি যদি অ্যাসেটকে 1 দিয়ে শুরু করেন, আপনার সমস্ত প্রকার অ্যাসেটগুলোকে 1 দিয়েই রাখতে হবে। আপনি অ্যাসেটকে 1 দিলেন, আবার অ্যাসেট আরেকটাকে 2 দিলেন, হবে না কিন্তু, তাহলে আপনি খুঁজে পাবেন না। 1 দিয়ে শুরু, স্টার্টিংটা 1-এ হোক, লাইবিলিটিটা 2 দিয়ে হোক, তারপর ভাইয়া ভাইয়া জি, হ্যালো ভাইয়া শুনতেছেন? তারপরে আপনি হ্যালো মনে করেন ইকুইটি, অর্থাৎ মালিকের ওটা 3 দিয়ে শুরু করেন। অর্থাৎ আপনি যেটা দিয়েই শুরু করেন যেন সবসময় ওইটাই ইউজ করেন। হ্যালো ভাইয়া শুনতেছেন ভাইয়া? আলাদা যদি কেউ করতে চায়, আবার যদি হ্যালো এক্সপেন্স আছে, এক্সপেন্সকে আপনি 6, 7, 8 দিয়ে শুরু করতে পারেন, কোডের মতো। হ্যাঁ, কোড, কিন্তু কোশ্চেনটা হলো আপনি মাকাই ফেলবেন না যে আপনি 1 দিয়ে অ্যাসেট করলেন, আবার আর একটা খুললেন 3 দিয়ে। আপনি যদি মনে করেন না আমি অ্যাসেটটাকে 3 দিয়ে খুলি, তো সবগুলো অ্যাসেট আপনি 3 দিয়েই রাখেন। মানে এটার কিন্তু ধরাবাঁধা নিয়ম নাই, কিন্তু আপনি যেইটা করবেন যেন ওইটাকেই আপনি সবসময় ইউজ করেন। হ্যাঁ, এই আপনার অ্যাসেটটাকে আবারও বলি, অ্যাসেটটা হয়তো লাইব্রেরিটিকে 2 ইউজ করছেন, আরেকটা লাইব্রেরিটিকে 3 ইউজ করলেন, তাহলে হবে না। ক্লিয়ার? তো আমি 1 দিয়ে, এটা যেহেতু এক্সপেন্স, আমি 7 দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা যেহেতু এক্সপেন্স, আমি এখানে এক্সপেন্সের আন্ডারে খুলবো, এই যে এক্সপেন্স। এইটা সমস্যা না, এটা অটো যেটা আসবে আপনি সেইটাই রাখবেন, কারণ ডিটেলস টাইপ কোনো ইফেক্ট আসবে না। আর আপনি ওইখানে হ্যালো হাতও ভাইয়া দিতে স্ক্রিন পারবেন, দেখা যাচ্ছে না? এটা হ্যালো কুইক শুনছেন ভাইয়া? বুকেরই সেট করা, স্ক্রিন ওইটা নিয়ে দেখা কোনো যাচ্ছে না? ঝামেলা নাই। ক্লিয়ার? হ্যালো হ্যালো সাব ভাইয়া অ্যাকাউন্ট বলতে স্ক্রিন বোঝাচ্ছে দেখা হলো, যাচ্ছে আমরা না? এগুলা জানি, যেমন হলো আমাদের যে স্যালারির আন্ডারে পেরোল, যেটাকে আমরা, ওর বিভিন্ন সাব অ্যাকাউন্ট থাকে না, তো ওইটা যদি আপনি একটা মাদার অ্যাকাউন্টকে রেখে ওর আন্ডারে অনেক অ্যাকাউন্ট খুলতে চান, সেখানে সাব অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি আপনাকে বলি, পেরোলটাকে আপনি মাদার অ্যাকাউন্ট ধরেন, ওর আন্ডারে এখন কি করতে পারেন, বোনাস করতে পারেন, ইনসেন্টিভ করতে পারেন, সেগুলোকে সাব অ্যাকাউন্টে দিতে হবে। তার মিনিং আমি মনে করেন আমি এইটাকে আমি হলো পেরোলের আন্ডারে করব, তাহলে আমি কি করব, এইখানে ক্লিক দিয়ে পেরোলের যে কোডটা থাকবে, হ্যালো আপনার ভাইয়া পেরোলের যে শুনতেছেন? হ্যালো হ্যালো অ্যাকাউন্ট হ্লো কোডটা, অর্থাৎ পেরোলটা এখানে সিলেক্ট করে দিব, তাহলে ওর আসাদুল ভাইয়া আন্ডারে শুনতেছেন? সাব অ্যাকাউন্ট হয়ে যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে না? যেমন ফার্নিচার, হ্যালো ফার্নিচার ফিক্সার, ফার্নিচারের আন্ডারে যদি আপনি ওর ডেপ্রিসিয়েশনটা দিতে চান, তাহলে পরে আপনি যখন ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট খুলবেন, এই সাব অ্যাকাউন্টে মূল অ্যাকাউন্টের কোডটা ভাইয়া স্ক্রিনটা দেখা যাচ্ছে না। টাইম শেষ মনে হয় না। টাইম তো ভাইয়া শেষ হয় না। স্ক্রিন দেখা যায় না ভাইয়া? এতক্ষণ দেখা জি না, যাচ্ছে এতক্ষণ দেখা, এই মাত্র আবার স্ক্রিন মুভ করছে। আর মিটিং টাইম মনে হয় যে 10 মিনিটেরও কম আছে। আর থাক, 10 মিনিট পরে আমি আরেকটা লিঙ্ক দিব আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে। তাহলে কি বলছি বলেন তো, এই চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু প্রথমত এই অ্যাকাউন্ট টাইপ ভুল হলে আপনার সব ভুল। অর্থাৎ কোনো এক্সপেন্সকে আপনি অ্যাসেট হিসেবে অ্যাকাউন্ট টাইপ দিয়ে দিলেন, তাহলে কি ঠিক হবে? কোনো একটা অ্যাসেটকে আপনি অ্যাকাউন্ট টাইপ আছে হলো অ্যাসেট হবে, বাট আপনি ভুলে এক্সপেন্স দিলেন, তাহলে ওটা কিন্তু এক্সপেন্সে হিট করবে, তাই করবে না? সো এই অ্যাকাউন্ট টাইপ ভুল করলে আপনার সব ভুল। ওই না, আমি তো ওইটা আপনি আপনার মতো করে আপনি দিবেন, জাস্ট আমি আমার মতো করে দিচ্ছি আপনাকে, বাট আপনি যেটাই করবেন ওইটাকে একই জায়গায় রেখেন। অ্যাসেটকে যদি আপনি 1 দিয়ে করেন, ওয়ানেই রেখেন, 10001, 1002, অর্থাৎ স্টার্টিং যে 1টা ওইটা যেন ভুল না হয়, এক জায়গায় হবে। হ্যাঁ,
আলাদা শো করবে। এইটাই উদ্দেশ্য। তার মানে কি আপনি মানে মেলের সেটা মানে আপনার দেখতে ভালো লাগবে। এখন আপনি ওইখানে তো কোড শো করবে, কোড শো করার সময় দেখা যাবে যে একটা অ্যাসেটে আপনি 1 দিয়েছেন আর একটা অ্যাসেটে 3 দিয়ে রাখছেন, তা জিনিসটা দেখতে খারাপ লাগবে। তো অ্যাকাউন্ট টাইপ কখনো ভুল করা যাবে না। ওকে, সাব অ্যাকাউন্টটা আমরা কি বুঝতে পারছি? সাব অ্যাকাউন্টটা তো আমরা অনেক সময় অনেক রকমের ক্ষেত্রে ইউজ হয়। একই একই এক্সপেন্সের আন্ডারে যখন অনেকগুলো এক্সপেন্স মাদার এক্সপেন্স থাকে, ডেপ্রিসিয়েশন থাকতে পারে, তখন আপনি হ্যাঁ তখন শুধু আপনি এইখানে যে এটা করে এখানে দেখেন আপনার ওই যে কোন হেডের আন্ডারে আপনি রাখতে চাচ্ছেন মাদার হেড, সেটা এখানে দিলেই আপনার হবে। ক্লিয়ার? আর ট্যাক্স কোড বসানোর কিছু না, ডেসক্রিপশন যদি আপনি মনে করেন কিছু লিখবেন, লিখতে পারেন। সেভ। জয়েন করতে পারতেছে না, ওই কেউ তো নাই। ও এই যে আছে তো, এটুকুকে বুঝছেন? হুম, ঠিক আছে। চার্ট অফ অ্যাকাউন্ট করতে পারবেন না? তাহলে আমরা আজকে শিখেছি কীভাবে আপনার ট্যাক্স সেটিং করবেন, কিভাবে আপনার ট্যাক্স সেটিং করবেন, পাশাপাশি আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, ম্যানুয়ালি কিভাবে আপনি ইনপুট দিবেন, পাশাপাশি আপনি প্রোডাক্ট কিভাবে অনেকগুলো আপলোড করবেন। আমরা কাস্টমার দেখলাম কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি আবার বলি, আমি অনেক লিস্ট দিব। আপনি চার্ট অফ অ্যাকাউন্ট যখন করবেন তখন অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট টাইপটা ঠিক রাখতে হবে। বাকিগুলো ঠিক না থাকলেও ওইটা তো অটো আসবে। যেমন অ্যাকাউন্ট নেম, কী নামে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট করবেন, অ্যাডভার্টাইজমেন্ট নামে হতে পারে, বিভিন্ন নামে তো হতে পারে। যেমন আপনি যদি এখানে ফার্নিচার ফিক্সড দেন তাহলে অবশ্যই এখানে আপনাকে ফিক্সড অ্যাসেট সিলেক্ট করতে হবে। আর যদি আপনি সাব অ্যাকাউন্ট করতে চান তাহলে আমি আবারও বলছি, মূল অ্যাকাউন্টটা কোথায় দিবেন এইখানে দিলে পরে আপনার হয়ে যাবে। অর্থাৎ কার আন্ডারে আপনি সাব অ্যাকাউন্টটা খুলতেছেন, বুঝছেন ভাই? ওকে, পারবেন না এগুলো? এইগুলো সহজ চ্যাপ্টার, সহজ জিনিস নাকি? আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন 2 বছর পরে। আপনি আমরা যারা ব্যাংকে চাকরি করি ওই সফটওয়্যার শিখতে কতদিন লাগছে? মিনিমাম 2 বছর 3 বছর, তাও তো সব জানা যায় না। আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করলে আপনার হলো 6 মাসের আগে ওটা ধরতে পারেন। হ্যাঁ না, আমি তো বলছি আপনাকে, আপনি যদি প্রতিদিন 1-1.5 ঘন্টা প্র্যাকটিস না করেন কিছুই বুঝতে পারবেন না। আপনাকে আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ দিচ্ছি, এটা তো করছেন। আজকে আপনাদেরকে কাজ দিব, এই যা যা শেখাচ্ছি এগুলো আপনি করবেন, এটাই তো আপনার প্র্যাকটিস। অনেক ভিডিও আছে ইউটিউবে, ভিডিও শেষ নাই। ওই যদি ইউটিউব ভিডিও দেখে সব শেখা যেত, আপনি তো ধরতে পারবেন না। ধরতে পারবেন কখন জানেন? যখন আপনার পরিপূর্ণতা আসবে। যেমন আমরাও কিন্তু মাঝে মাঝে ঝামেলা বলে ইউটিউবের কাছেই যাই এবং ওইখান থেকেই আমাদের সমস্যাগুলো সলভ করি। আমি এর আগে গল্প করলাম না, রাত আমাকে ক্লায়েন্ট রাত 12টার সময় আমাকে ওরা ইউজার আইডি দিয়ে আমাকে ইনভাইট, আমি জানতাম না মানে এটা কিভাবে, পরে ইউটিউবের ভিডিও দেখেই ওইটা ঠিক করছে। অর্থাৎ আপনি ধরতে পারবেন কখন? যখন আপনি ওইটা পরিপূর্ণতা আসবে, যখন আপনি আপনার ব্রেন দিয়ে ওইটাকে বুঝতে পারবেন, তখন আপনি পাওয়া যায়। না না, ওইটা ইউটিউব দেখে আপনি বুঝতে পারবেন না। ওইটা বুঝতে পারবেন কিভাবে? আপনি যখন প্রচুর প্র্যাকটিস করবেন। যেমন আপনার অ্যাকাউন্ট ওপেনিং, আপনি কিন্তু এখন অ্যাকাউন্ট ওপেনিংয়ের অনেক ভিডিও আছে না? সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন না।
পারবেন কি না? না না, এখন থেকে যতই আমরা ডিপে যাব একটু জটিল মনে হবে ভাইয়া। এই জটিল মনে হওয়ার কিছু, আপনি বুঝতে পারতেছেন না এটা বলেন যে ভাইয়া আমার এখানে বুঝতে সমস্যা হচ্ছে বা আমার মনে হচ্ছে এখানে, এইগুলো জিনিস কি এত ইজি জিনিস নাকি? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বাংলাদেশের অনেকেই এখন প্রতিষ্ঠানগুলো এগুলো ইউজ করছে। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে বা বিডি জব এটা লিখে সার্চ দিবেন। হুম, ওই যে এই যে ভাইয়া, এবং আমার প্রত্যেকটা ব্যাচেই একই রকমের আমি দেখছি। আচ্ছা, এখন ওরা কুইক বুক ইউজ করবে। আচ্ছা, আমি কেন বলছি আপনাকে জানেন, বাংলাদেশে যত বাইরের থেকে যারা কাজ দিবে তারা সব সময় আপনাকে বলবে হয় কুইক বুক না জেরো ইউজ করতে হবে। মানে এরা এরা ইন্টারন্যাশনাল মানে সফটওয়্যার, এখানে অনেক মানে ডাটা হারানোর তো কোনো সুযোগ নেই প্রথম কথা। অর্থাৎ আপনি আজকে করে 10 বছর পর ওই অ্যাকাউন্টে লক করে ওইভাবেই থাকবে। অনেক অনেক, কারণ এইখান থেকে ওরা যে রিপোর্ট দেয় তাতে অনেকটাই ডিপেন্ড করা যায় এগুলার ফিউচার। আপনি নিজে দেখবেন এইখানে ফাইবারের এখন 100%। আমরা আবারও বলি, যেহেতু আমি ব্যাংকে চাকরি করি ওইটাই বারবার বলি, আমরা এক ব্যাংক থেকে আরেক ব্যাংক সুইচ করি। ওরা এক এক ব্যাংকে এক এক রকমের সফটওয়্যার ইউজ করে, কিন্তু আমি তো ধরে ফেলি, মানে কেউ যদি একটা করে অন্তত ওইখানে যায় কিন্তু সে কিছু 50% ধরে, কিছু তো প্র্যাকটিক্যালে চেঞ্জ থাকবেই, এটাই স্বাভাবিক। তখন কিন্তু কঠিন মনে হবে। আপনি এক জায়গা থেকে যখন আর এক জায়গায় সুইচ করবে, কিছুদিন 2-4 মাস কিন্তু আপনার আগেরটাই তো ভালো ছিল, কিন্তু যখন আপনি এইটা, আমরা এখন কুইক বুক করছি, আমরা যখন জেরো করব তখন মনে হবে আরে কুইক বুকই তো সহজ ছিল। আবার অনেকে মনে করবে না জেরোটাই তো সহজ, কারণ হলো আপনি যে কিছুটা তো আপনার ধারণা আসবে এখান থেকে যে এটা এইভাবে এইভাবে, জেরোটা আপনার কাছে এত কঠিন মনে হবে। হ্যাঁ, ভাই একটা জিনিস আমি আপনাকে বলি, এগুলো তো কাস্টমাইজ করে নিতে হয়, কিছু কিছু জিনিস তো আপনার সবই এখানে পাবেন না। এইটা নিয়ে আমি যেমন প্রথম দিনে আপনাদেরকে বলছিলাম যে আপনি এখানে কিন্তু 30-40% আপনাকে আমরা দেখাবো, বাকিটা আপনাকে সমস্যায় পড়বেন আমরা সলভ করব, এইটাই তো। যেমন আমাদের একই রকম, এটা অনেক ইজি সফটওয়্যার, কঠিনের কিছুই নাই। আজকে দেখতেছেন ভিডিওটাই 1 সপ্তাহ 2-3 দিন দেখবেন, দেখবেন যে আপনার কাছে সহজ মনে হবে। আর আমি কি একটু দ্রুত যাচ্ছি কিনা না, আপনারা যদি বলেন যে আরও একটু, হয়তো আমি একটা দেখালাম আরও 2-3টা দেখাই, সেটা চাইলে আমি দেখাতে পারবো, যে কোনো সমস্যা নেই। না, এমন হতে পারে যে আপনি একটু দ্রুত যাচ্ছেন, প্রোডাক্ট একটা ম্যানুয়ালি করছেন, আরও 2টা করেন, আমরা আর একটু এইটা যদি চান তাহলে করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা নিতে পারছেন কি না, আপনারা বুঝতে পারতেছেন কি না, এটা বড় ফ্যাক্টর। কারণ আমি হয়তো দ্রুত চলে যাব, আপনি বুঝতেছেন না, বা কারণ কি আপনি যদি আজকে না বুঝেন, আপনি যদি আগামী সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা না দেন, পরের সপ্তাহে আপনি আর ক্লাসে আসবেন না, প্রথম কথা। দ্বিতীয়ত আর আপনার কাছে ভালো লাগবে না। আর কঠিন তারাই বলবে যারা ওই ক্লাসে আসে নাই অথবা যারা প্র্যাকটিস করে নাই। আমরা যারা হচ্ছে যেমন আমি মাত্র 10 মিনিট আগে হচ্ছে আমাকে 10 মিনিট আগে আপু ঢুকছে, এতক্ষণ তো তোকে দেখলাম। কিন্তু অনেকক্ষণ ধরে মানে আপনি যখন লিঙ্ক পাঠাইছিলেন তখনই কিন্তু আমি তখন থেকে চেষ্টা করছি ঢোকার জন্য। আমি আচ্ছা আপু, হ্যালো ভিডিওটা ভাইয়া, থাকবে, আপনি এই একটু মিটিংটা দেখেন, শেষ, কোনো সমস্যা নাই। ভাইয়া মিটিংটা শেষ হয়ে যাবে, নতুন লিংক দিবেন নাকি? আমি সব কিছু দিয়ে দিব, পাশাপাশি আমাদের এই ভিডিও থাকবে। হ্যাঁ, ভাইয়া এটা মিটিং শেষ আপনারা হয়ে যাচ্ছে। গ্রুপে কোশ্চিন করবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন দিবেন, কোনো সমস্যা নাই। যে কোনো হ্যাঁ, এগুলো একে অপরের হেল্প করবেন, বুঝছেন সব। আপনি এমন কিছু থাকে যে আমি ওগুলো আপনারাই তো দেন ম্যাক্সিমাম, আর যা না পারলে তো আমরা আছি। আমরা এসে আজকেও বলছি যে আপনারা কে কে পারেন নাই প্র্যাকটিস করেন বা কি। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি, সময় যেহেতু আছে।
ওইটাই আপনাকে বলছি। আমি প্রথমত এটা যেমন কুইক বুক বা জেরো যেটাই বলি, এখানে কয়টা ডিজিট আপনি ইউজ করবেন তার কোথাও কোনো ধরাবাঁধা নিয়ম নেই। প্রথম কথা যে আমি যেমন এখানে 6টা ডিজিট করছি না, 100001 6টা করছি, আবার কুইক বুক 3টা করে, অনেক প্রতিষ্ঠান 4টা করতে পারে। এখন কোশ্চেনটা হলো আপনি অ্যাসেটকে 1 দিয়ে করবেন কিনা, এরও কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখন আপনার কোশ্চেন হতে পারে যে আমি কোন কোডটা ইউজ করব, এইটা আপনাকে ক্লায়েন্টই বলবে, অথবা উনি আপনাকে বলতে পারে যে আপনি এটা 6 দিয়ে করেন বা 3 দিয়ে করেন, আপনি এইটা রাখেন। এটা যেমন আমরা জেরোতে আমরা যে ক্লায়েন্টের কাজ করছি, উনি আমাকে এইভাবে বলছিল। আমি যখন মানে পারি নাই, তখন ওনাকে কোশ্চেন করে বললো যে আপনি এটা এক্সপেন্সগুলোকে আপনার 7 দিয়ে করেন। দেখলাম উনি হলো আগে ইউজ করে রাখছে 4টা সংখ্যা, তো আমি 4টা রাখলাম, 77001 দিয়ে, পরেরটা 7002 দিয়ে করলাম। অর্থাৎ এইটা আপনার প্রতিষ্ঠানই আপনাকে বলবে বা আপনার ক্লায়েন্টই আপনাকে বলবে। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা আগাই না? আচ্ছা, এখন আমরা ছিলাম ইনভয়েস করব। ইনভয়েসের বিষয়ে আমি অলরেডি বলে দিচ্ছি যে আপনার যখন আমরা বাকিতে পণ্য সেল করব, তখন এই ইনভয়েসগুলো আমরা করব। ক্লিয়ার? আর রিসিভ পেমেন্ট নামে একটা অপশন ছিল, সেটা আমরা যখন টাকাটা পাবো, আমরা যদি এস্টিমেট, অর্থাৎ যেটাকে আমরা কোটেশন বলি বা ইন্ডেন্ট বলি, তখন আমরা এস্টিমেট ইউজ করব। সেকেন্ড থিংস আরেকটা ছিল সেলস রিসিট, রিফান্ড রিসিট। সেলস রিসিটটা আমরা ইউজ করব যখন ক্যাশে আমরা করব। ওকে, আমরা হলো ওইটা দেখাই। চার্ট অফ অ্যাকাউন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, আমি আবার দেখাইছি। আপনারা যখন ওপেন করবেন, অবশ্যই এটা এক্সপেন্স না অ্যাসেট না লাইবিলিটি না ইকুইটি, এইগুলা কিন্তু ঠিক করে সেটা ঠিক দিতে হবে অ্যাকাউন্ট টাইপে। আর অ্যাকাউন্ট ডিটেলস ওটা অটো আসবে, ওইটা যা থাকবে তাই থাকবে ওইখানে, ওটা চেঞ্জ করার কিছু নাই, ওইটার কোনো কিছু করবে না। কোনো সাউন্ড নাই। তাহলে আমরা যাব ইনভয়েসে, আমরা করি ওই এস্টিমেট থেকে শুরু করে, কোটেশন থেকে ইনভয়েস থেকে কিভাবে পেমেন্ট হয় ডিটেলস আমরা দেখাই। এগুলো না বুঝলে কিন্তু হবে না। আবার বলি, আপনার কোনো কনফিউশন নিয়ে আপনি যাবেন না, না বললে একবার না 5বার কোশ্চেন করবেন, বাট আপনাকে বুঝে যেতে হবে। স্যার কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? হ্যালো, এতক্ষণ তো শোনা যাচ্ছিল। স্যার কি বলতেছে কিছু শোনা যাচ্ছে না। ও সরি গুগল মিটে।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, এই আমরা এস্টিমেটে আসছি। এইখানে আপনার প্রথমে কি করতে হবে, একটা কাস্টমার সিলেক্ট করতে হবে। ভাই কঠিন নিয়েন না, এটা কঠিন কিছু না। আপনি আপনি শুধু ধৈর্য ধরে প্রতিদিন 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করেন। সারাদিনের যে কোনো একটা সময় বের করে একটা প্র্যাকটিস করেন, পাশাপাশি একটা নোট করেন আপনি কোথায় কোথায় বুঝতেছেন না কি। দেখবেন অনেক, মানে আমরা যখন হলো অঙ্ক করতাম বড় বড়, আপনি যতক্ষণ না এটাকে এনজয় করবেন ততক্ষণ আপনার ভালো লাগবে না। আচ্ছা, এখানে আমি একটা ক্লায়েন্ট সিলেক্ট করে আমি একটা ওপেন করছিলাম। ইমেল থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এস্টিমেটেড ডেট আজকে শো করে, আপনি ইচ্ছা করলে 1-2 পিছাই নিতে পারেন, কোনো সমস্যা নাই। এইটাতে আপনার লোকেশনের বিষয়, এরা ওই দিন প্রথম ক্লাসে বলছিলাম যে কেউ যদি লোকেশন ট্র্যাক করে, অর্থাৎ আমার কোন প্রতিষ্ঠান থেকে কত, কোন জায়গা থেকে, সেটাই লোকেশন সিলেক্ট করতে হবে। গত ভিডিওতে আছে। এইখানে আমি আমি যে প্রোডাক্টগুলো আপলোড দিচ্ছি না, সেইগুলো আসছে। তো আমি একটা সিলেক্ট করি। এই যে দেখেন, এইখানে কিন্তু অটো চলে আসছে। কারণ কি, আমি যে রেটটা বসানো, ট্র্যাকিং করা, তো অটো চলে আসবে। এই কোয়ান্টিটি আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি বাড়াতে পারবেন, অনেক করতে পারবেন। তো আমি এখানে আমি মনে করলাম এটা 10টা। হ্যাঁ, এইখানে রেট আছে। এখন কোশ্চেনটা হলো, অনেক সময় আমরা কারবারি বাট্টা বলেন আমি একটা জানি, অর্থাৎ কমায় দেওয়া, সেটা আপনি এইখানে রেটও করতে পারবেন। পাশাপাশি নিচে একটা অপশন আছে, এই যে ডিসকাউন্ট, এইখানেও করা যাবে। আচ্ছা, আমরা একটা একটা করে করি। আমি এটা ভ্যাটটাকে আমি নো ভ্যাট করে রাখি। যদি ভ্যাট 20% থাকে দিবেন, 15% থাকলে দিবেন। আমি ওইটা বোঝার সাথে করলাম। তো আমার প্রোডাক্টের সংখ্যা কয়টা? 10টা। 300 করে 3000। ওকে। ওনারা ডিসকাউন্টের বিষয়টা জেনারেলি যখন আমরা এস্টিমেট করি এই সময় কিন্তু ওইটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি যখন আমরা ইনভয়েস করি, তাই না? এখানে দেওয়া না দেওয়া একই কথা, কারণ এটা চেঞ্জেবল। কেউ যদি প্রথমে আমাকে 10টা অর্ডার করে, আগামী দিন সে 15টাও নিতে পারে, আবার 5টাও নিতে পারে, পারে কি না? এক্স্যাক্ট ফিগার নাও নিতে পারে। ওই কারণে আমরা এখানে, তো আমরা কয়টা সিলেক্ট করলাম? 10টা। এখানে আর একটা আপনি যদি করতে চান, এখানে অনেকগুলা অ্যাড করতে পারবেন। অনেক আছে। তো আমি আরেকটা পণ্য নেই, সেকেন্ডটাই নেই। এখানে অটো চলে আসছে। এইটা মনে করি আমি 20টা, রেট যা আছে তাই, এটা নো ভ্যাট করি। এটা একটু মনে রেখেন, কারণ এটা কিন্তু আমাদের, কোনটা? হ্যাঁ, কোটেশনগুলো তো আপনাকে একটা একটা করে, ফার্স্ট টাইম না, আপনি ইনপুট তো কোনো না কোনো সময় দিতে হবে। আপনি ইনভয়েসে গেলে তখন আর এটা, তখন ওইটা আসবে। হ্যাঁ, আমি মনে করলাম, জি জি, আমি মনে করলাম মিস্টার বাইডেন আমার কাছে 2টা প্রোডাক্ট, সে একটা 10টা একটা 20টা, রেট দেওয়া আছে অটো, সেগুলো ওনারা নিবে। টোটাল আসছে কত? 5000 টাকা। আর কত তারিখে? এটা 2 তারিখে। এটা আমাকে উনি কোটেশন দিচ্ছে। তো আমি এটাকে, এখানে অপশন আছে সেভ অ্যান্ড সেন্ড, 2টা কিন্তু অপশন আছে। সেন্ড করলে পরে ওনার ইমেলে চলে যাবে। হ্যাঁ, আর যদি আপনি সেভ করে রাখলেন তখন আর ওনার ইমেলটা প্রয়োজন হবে না, আমি সেভ দিই। হ্যাঁ, অটো চলে যাবে, কারণ ইমেল থাকলে যখনই যে আমরা কাস্টমার অ্যাড করলাম না, ওইখানে কিন্তু ইমেলের অপশন ছিল। হ্যাঁ, ওই ইনফরমেশন দিলে হবে। তো উনি 2 তারিখে আমাকে একটা দিছে 10টা, একটা দিছে 15টা না। প্রথমটা ছিল কত করে? 300, পরেরটা ছিল 100। এইভাবে 5000 টাকার অর্ডার দিল। তো উনি হয়তো আজকের ডেটে এসে আমাকে বলল যে ভাই আমি প্রোডাক্টটা নিব। সেটা বিভিন্ন হতে পারে, ওইটা বাড়তে পারে, ওইটা কমতে পারে, বিভিন্ন হতে পারে। এখন আসেন, তো আমি যাই ওনার, যেহেতু কাস্টমার, মানে এই কাস্টমারের প্যানেলে যাই। ভ্যাটের বিষয়ে ওনারা বলছে যে ভ্যাটের রেটটা ঠিক নাই, এমন কিছু।
আপনাকে ইনশিওর করতে বলছে যে এটা ঠিক আছে কিনা, রেটটা আপনি যেটা ইউজ করছেন এটা ঠিক আছে কিনা, আপনি কোন লিঙ্ক ইউজ করছেন, ভ্যাট রেট দেন নাই, নো ভ্যাটও করেন নাই। আরেকটা বলি, ভ্যাটের কোনো না কোনো অপশনে আপনাকে দিতে হবে, তা না হলে কিন্তু সেভ নেবে না। অর্থাৎ নো ভ্যাট দিতে পারেন, বা আপনি যদি মনে করেন 5%, ওটাকে ওখানে কিছু দিতেই হবে। তো এইখানে আসার পরে আমি এই যে ক্রিয়েট ইনভয়েস আপনি এখানেও করতে পারেন, আবার যদি মনে করেন এইখানে যে এইখানেও করতে পারেন, দুইভাবেই হয়। হ্যাঁ, ইনভয়েসে যেও করতে পারবেন, আবার ওর প্যানেলে এসেও করতে। আমি যাই ক্রিয়েট ইনভয়েসে যাই, এই আসছে। হ্যাঁ, এইবার দেখেন আমার যে আগে যে 5,000 টাকা আমি করছি না এস্টিমেট, ওরা কিন্তু এইখানে দেখেন আমাকে নোটিফিকেশন দিচ্ছে, মানে ওনারা বলছে ওনার কিন্তু 5,000 টাকার একটা আছে। তো আমি এখানে এই যে অ্যাড অপশন আছে না, এই অ্যাড অপশনে যাব। এইবার দেখেন অ্যাড অপশনে আসার পর ওনারা আমাকে বলছে যে ক্লায়েন্ট কীভাবে নিবে। ক্লায়েন্টকে এখানে 3টা অপশন আছে, খেয়াল করেন। প্রথমটা আছে টোটাল, অর্থাৎ উনি যে আমাকে অর্ডার দিছে যদি বলে আমি পুরোটাই নিব বলতে পারে। আবার যদি বলে যে না আমি 50% নিব, 70% নিব বলতে পারে কি না, বিভিন্ন রিকোয়ারমেন্ট কিন্তু থাকে। প্রথমটা হলো যদি উনি যে অর্ডার দিছে পুরোটাই নেয়, তখন আমি প্রথমটা ইউজ করব। যদি দ্বিতীয়টা ইউজ করব, উনি হয়তো বলবে যে না আমরা 2টা প্রোডাক্টের, আমি তো একটা কত দিছি, কত একটা ছিল কত, পরেরটা ছিল, আমি 2টারই 50-50 দেন। অর্থাৎ 2 নম্বরটা ইউজ হবে পার্সেন্টেজ, যেটা স্পেসিফিক থাকতে হবে। অর্থাৎ ও যদি বলে যে ওইটা 20% দেন, এইটা 30%, তাহলে হবে না। অর্থাৎ 2টার জন্য একটাই রেট থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমি এইটা ইউজ করব। এখন উনি বলতে পারে যে না আমি ওইটা নিব 30% আর এইটা নিব 20%, এমনও বলতে পারে যে না আমি ওইটা নেব 10টা, এইটা নিব 30%, অর্থাৎ যেভাবে চাই। তখন আপনাকে কাস্টমে যেতে হবে। হ্যাঁ, প্রথমটা হবে যদি পুরাটাই উনি নেয়, দ্বিতীয়টা হবে উনি পার্সেন্টেজ, এবং একটা হতে হবে, 2টার জন্য আলাদা আলাদা পার্সেন্টেজ দেওয়ার জায়গা কিন্তু একটা। ঠিক আছে, আপনি যদি এইটা করেন, এই যেমন 50%, অর্থাৎ পার্সেন্টেজ একটা হতে হবে। 2টা মিলে যে ভাই আমার 2টা মিলে 5,000 টাকা জিনিস আসছে, আর আপনি 50% দেন, 30% দেন, তখন ওইটা ইউজ করতে হবে। আর 3 নম্বরটা ইউজ হবে হলো কোনোটাই মিলবে না যখন বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো আমরা 3 নম্বরটা করি, এই দুটো ইজি আছে, আমরা 3-এ যাই। এইখানে আসার পরে এগুলো একটু বাড়াই নিতে হবে। এখানে দেখেন 2টা অপশন আছে, একটা পার্সেন্টেজের, একটা অ্যামাউন্ট। উনি যদি পার্সেন্টেজের কথা বলে যে এইটা আমি 30% নিব, তাহলে আপনি পার্সেন্টেজ দিকে এখানে 30 দিলেই হবে। আবার দ্বিতীয়টা হয়তো বললো যে না পার্সেন্টেজ না, আমি অ্যামাউন্ট নিব। অ্যামাউন্ট নেওয়া বলতে কি বোঝাচ্ছে, কত টাকার। ওইটা ছিল 2,000 টাকার, বললো যে আমি হলো 1,000 টাকার নিব, বা 500 টাকার নিব, বা 700 টাকার নিব। অবশ্যই সেইটা রেটের সাথে ম্যাচ হতে হবে। কেউ তো 10টা বললে তো আর একটার অর্ধেক তো নিতে পারবে না, তাই তো আর সম্ভব না। ওই কারণে 2,000 টাকা ইনি বলতে পারে যে আমি এটা 1,000 টাকা নেব, তখন এটা 1,000 টাকা বসাই দিতে হবে, অটো ক্যালকুলেশন করে নিবে। এখন আসে উনি হয়তো বলতে পারে যে ভাই আমাকে 2% ডিসকাউন্ট দেন, তখন আপনি এখানে ডিসকাউন্ট দুইভাবে হতে পারে। একটা ওভারঅল টোটাল 5,000 টাকার ভিতরে এমন হতে পারে যে আমাকে 100 টাকা ছেড়ে দিলাম, তখন আমার হবে অ্যামাউন্ট, এই যে ডিসকাউন্ট ভ্যালু। আবার যদি বলে না 2টা পণ্যের উপর আমি 2%, 10% দিতেও, তখন হবে পার্সেন্টেজ। তো আমি এটা ধরে নিলাম 2%। আপনি কি বুঝতেছেন তো? আচ্ছা, আমরা গত সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে ডিপোজিট নামে একটা অপশন ছিল, সেখানে বলছিলাম যে উনি আজকে প্রোডাক্ট নিবে, আজকে কিছু টাকা দিবে। তাহলে উনি নিচ্ছে কত, 1,862 টাকার প্রোডাক্ট। উনি বললো যে ভাই আমি 862 টাকা আপনাকে এখন দিব। এটা অ্যাডভান্স না, এটা মানে এখনই, যেহেতু প্রোডাক্ট নিয়ে ইনস্ট্যান্ট এখনই দিবে।
ওই কারণে তাহলে 862 টাকা দিয়ে উনার কাছে আর 1000 পাবো, সেটা পরে দিতে পারে। আবার এই যে এখানে আপনার এই যে এইটা বলছিলাম না 30, উনি কতদিন পরে টাকাটা বাকি টাকা দিবে, 30 দিতে পারেন, 25 দিতে পারেন, সেটা হতে পারে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, উনি আমাদেরকে প্রথমে একটা এস্টিমেট করছে, কোন একটা প্রোডাক্ট ছিল 10টা, একটা ছিল 20টা, তাই না? একটা প্রোডাক্টের রেট ছিল 300 আর একটা ছিল মোস্ট প্রবাবলি 100, তাই না? এখন এসে উনি বলল যে আমি প্রথম প্রোডাক্টটা 30% নিব, পরের প্রোডাক্ট বললো আমি 1000 টাকার দেন। উনি বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকতেই পারে, তাই না? সেইভাবে আমরা দিয়ে 2% ডিসকাউন্টের কথা বলছি। পাশাপাশি উনি বললো যে ভাই আমি এখন টোটাল আপনার 1862 টাকা, আমি এখন দিব 862 টাকা, বাকি টাকা ডিউ। তার মিনিং এইটা আমার ক্যাশে যাবে, এইটা আমার 1000 টাকা। হ্যাঁ, এখন এখন কোশ্চেনটা হলো এই যে দেখেন, এইখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট আছে? অর্থাৎ উনি যে টাকাটা দিচ্ছে আমাকে তো ব্যাংকে দিবে, চেকও দিতে পারে কি না? ব্যাঙ্কও দিতে পারে, আবার চেকও দিতে পারে। যেহেতু চেক দিতে হলে আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট আমি খুলি, এখানে যেমন আপনাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট, এই যে চার্ট অফ অ্যাকাউন্টের ফরম্যাটটা আসছে, হ্যাঁ, এইখানে যেহেতু ব্যাংক খুলবো, এটা কি ক্যাশের আন্ডারে যাবে। অ্যাকাউন্ট টাইপ ডিটেলসটা এইখানে আমি লিখি HSBC ব্যাংক, কোডের বিষয়ে আমি বলছিলাম যে যেহেতু অ্যাসেট, এটা আমি 2 দিয়ে শুরু করি, আমি 1 ইউজ করছি বলে এখন 2 দিলাম, ঠিক আছে? এইখানে এই যে ডেট দেওয়া আছে, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আপনার কত টাকা আছে এখন, যদি থাকে তাহলে এইখানে আপনি ব্যালেন্স দিয়ে দিবেন এবং ডেটটা দিয়ে দিবেন, না থাকলে দিবেন না। তো আমি এটা সেভ, এটা বুঝছেন তো চার্ট অফ অ্যাকাউন্ট, তো আমি এটা সেভ দিই। ব্যাংকের অপশনটা তো আসতে হবে, আসছে রিলোড দিবে, রিলোড দিলে আবার এই সবগুলো চলে যাবে। হ্যাঁ, আমি ওটা পরে দেখাই না। আচ্ছা, এখন ঘটনা হলো উনি এই টাকাটা দিলে আমাকে এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে কোন টাকার জন্য, বুঝছো? এই যে ডিপোজিট যে টাকাটা, এই যে 862 টাকা, এখন উনি যদি চেক দেয়, চেক পাওয়া হয়তো এমন সময় চেকটা দিছে বিকেলে, আপনি ব্যাংকে জমা দিতে পারেন নাই, কিন্তু চেকটাও কিন্তু আপনার ক্যাশ। আমরা যখন জার্নাল করতাম 9-10-এ, এমন ছিল না? চেক পাওয়া নগদ টাকা পাওয়া একই জিনিস। তখন কি আমরা লিখতাম কি ব্যাংক ডেবিট, যে কারণে দিছে সে ক্রেডিট বলতাম। এইখানে আমরা যারা ব্যাংকে আছি, এটা হলো ক্লিয়ারিং বলে একটা জিনিস, ক্লিয়ারিং সিস্টেমে আপনাকে টাকা দিলে হয়তো আজকে বিকেলে দিচ্ছে, আজকে তো আপনার ক্লিয়ারিংয়ে ধরাতে পারবে না, এটা তো একটা নির্দিষ্ট টাইম থাকে। তাহলে কিন্তু আপনি এখন এই চেকটা তো কোনো না কোনো হেডে আপনাকে রাখতে হবে না? তখন কুইক বুক বলছে আনডিপোজিট ফান্ড নামে একটা অপশন, আপনি ইচ্ছা করলে আপনার মতো করে আপনি একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেও রাখতে পারেন, চেক ইন হ্যান্ড রাখতে পারেন। বোঝা গেছে? কারণ ওই চেকটা তো আপনার, আমরা ধরে নিচ্ছি এই 862 টাকার উনি একটা চেক দিছে, কারণ এই চেকটা তো আপনাকে কোনো না কোনো হেডে রাখতে হবে না? এই কারণে এইখানে আনডিপোজিট ফান্ড আছে। আপনি ইচ্ছা করলো যে ভাইয়া যেটা বললো যে চেক ইন হ্যান্ড, এই চার্ট অফ অ্যাকাউন্ট খুলেও রাখতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু ব্যাংক সিলেক্ট করা যাবে না, না ক্যাশও সিলেক্ট করতে পারবেন। আপনার যে কোনো একটা হেড সিলেক্ট করতে হবে যেখানে আপনি চেকটা রেখে দিবেন। আপনি তো আর নগদ টাকা পান নাই, নগদ টাকা পারলে তো আপনার সাথে তো ব্যাংক রিকনসিলিয়েশন মিলবে না, বা আপনার ক্যাশও মিলবে না, ক্যাশও মিলবে না। ওই কারণে আপনাকে যে কোনো একটা পার্কিং অ্যাকাউন্ট খুলতে হবে, চেক ইন হ্যান্ড নামে একটা রাখতে পারেন, যেমন কুইক বুক সাপোর্ট করছে আনডিপোজিট ফান্ড, তো আমরা আনডিপোজিট ফান্ডে রাখলাম। তাহলে আনডিপোজিট ফান্ডটা কখন ইউজ করবেন আপনি? যখন আপনাকে নগদ টাকা দেয় না, চেক দিছে তখন।
ওকে আমরা সেভ দেই। হ্যাঁ ওইটা দেখাবো আপাতত। উনি চেক দিচ্ছে কয় তারিখে, আমরা 2 তারিখে, আমরা একটু এই ডেটটা চেঞ্জ করি। হ্যাঁ আমরা 2 তারিখে তো ইনভয়েস করছিলাম, তাই না? তো আমরা মনে করলাম আজকে কয় তারিখ, আজকে তো 6 তারিখ, আমরা 6 তারিখ ইউজ করি। তাহলে আমাকে উনি চেক দিচ্ছে, চেকটা আমি রেখে দিলাম আনডিপোজিট ফান্ডে। এখন এটাকে সেভ দেই। এখন হয়তো 1-2 দিন পরে যে আপনি চেকটা জমা দিবেন, মানে তখন হলো এইটাকে যাইবেন হলো প্লাস আইকন, এইখানে দেখেন ব্যাংক ডিপোজিট বলে একটা অপশন আছে না? এইটা ক্লিক করবেন। এইখানে আমি যেহেতু ব্যাংকে জমা হবে, আমি এইচএস বিসি লেখে না, এনসি লিখছি। আচ্ছা এইখানে দেখেন আপনি কার কাছ থেকে পাইছি, কত ছিল এটা? ভ্যাট তো ছিল না, না আমরা তো প্লাস ভ্যাট করে রাখছি না। এটা সেভ। এখন ওনার কাছে আর বাকি আছে কত? 1000 টাকা। এখনও হয়তো উনি বাকি টাকা দিবে। তো ধরলাম এই যে এইখানে যাব, কোন অপশনে যাব? এই যে রিসিভ পেমেন্ট। হ্যাঁ কাস্টমার টাকা জমা হবে এই অ্যাকাউন্টে, আমাদের পাবো কত? 1000 না? আমি মনে করলাম উনি আমাদেরকে পুরো টাকা দেয়নি, 500 টাকা দিছে। ওকে রিসিভ পেমেন্ট, ঠিক আছে। এখন হলো উনি, ওনার কাছে তো এখনও 500 টাকা পাওয়া যাবে না। উনি বললো যে আমি 2টা পণ্য ফেরত দিব, বলতে পারি কি না? তাহলে আমরা এখন পণ্য ফেরত দিলে আমাকে বলছিলাম যে ক্রেডিট নোট ইউজ করতে হবে। তো ক্রেডিট নোটটা অবশ্যই ইনভয়েসের ডেটের পিছনের ডেট হলে হবে না, সবসময় ফেরতটা তো পরেই আসবে। এটা একটু মাথায় রেখেন, অনেকেই আবার এই, তার মানে আমরা আজকের ডেট ধরতে পারি। প্রথমটা মনে করি ওনার, এটা তো 10টা বিক্রি করছিলাম না, 2টা ফেরত দিল আমাকে, ভ্যাট তো ছিল না। ওনাকে আমরা যখন পণ্যটা ফেরত 2% আমরা কি ডিসকাউন্ট দেয় নাই, এখনও তো ডিসকাউন্ট, তাহলে ওইটা নিয়ে নিব। তার মানে ওনাকে আমরা দিব 588 টাকা ফেরত, তাই দিব না? এখন আর 500, সরি ভুল হলো নাকি? উনি ওনার কাছে তো, ওনার কাছে কত হলো 2টা পণ্য, তাহলে তাহলে একটা দিই না, একটা ফেরত দিলে মানে ওর সাথে আরেকটু কাজ দেখাবো তো, তাহলে ওটা মিলায় দেখায়। আচ্ছা দেখি তো, এডিটে যাই, এগুলা দেখেন আপনি।
ওটা কি 488 হয়েছে না 588? ওটা তো ও আচ্ছা, যেইটা হয়েছে ওইটাই নিয়েই বলি। জেনারেলি আবারও বলি, ম্যাক্সিমাম কোম্পানি ক্যাশ টাকা ফেরত দেয় না। জেনারেলি পরবর্তী উনি যখন প্রোডাক্ট নেবে তার সাথে অ্যাডজাস্ট করে, এইটাই তো নিয়ম, এইটাই কিন্তু হয়। কখনোই কিন্তু এরা ক্যাশ টাকা ফেরত দেয় না, বলে যে আপনি যখন আবার প্রোডাক্ট নেবেন তখন তার সাথে আপনি ওই টাকাটা মাইনাস করে দিয়েন। হ্যাঁ, এই দেখেন মাইনাস হয়ে আছে, খেয়াল করছেন, দেখছেন? আমরা যে ওনাকে ওই কত টাকা, 88 টাকা উনি আমার কাছে পাবে বেশি, তাই পাবে না, ওই কারণেই যে মাইনাস হয়ে। আবার যখন আমরা ইনভয়েস ক্রিয়েট করব, যদি এটা ওইটার সাথে মাইনাস হয়ে বাকি টাকা শো করবে, বুঝতেছেন নাকি? হ্যাঁ, মানে আমার তো আমি পাবো 500, উনি ফেরত দিলে আমাকে কত, 588 টাকা। তো ওনাকে আমি তাহলে মানে কি 88 টাকা আমার কাছে বেশি পাবেও, ওই কারণেই মাইনাস হয়ে আছে। যখন আমি পরবর্তী ইনভয়েস করব তখন এই টাকাটা ওর থেকে মাইনাস হয়ে যাবে, আসবে। এইটা রিসিপ্ট আপনি যখন ইনভয়েস করবেন তখন ওটা মাইনাস হিসেবে শো করবে। পেমেন্টের সময় তো অটোই ওটা হবে, কিন্তু আপনি যখন তার কাছে কত পাবো তখন অবশ্যই ওটা মাইনাস হয়ে শো করবে। না, ক্রেডিট না, ওই ক্রেডিট নোট হিসেবে ওখানে শো করবে। এইখানে একটা জিনিস বলি, ম্যাক্সিমাম আমরা এটা ভুল করে থাকি। যেমন আপনার এইখানে দেখেন ওনার অরিজিনাল 588, ওপেন আছে 88, তাই না? এইটাই সে আপনার আমাদের এইখানে কোথায় গেল, এই যে ক্রেডিট নোট, যেটা ক্রেডিট নোটটা আমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। দেখেন একটা জিনিস দেখাই, তাহলে আমরা কি শিখছি বলেন তো আজকে? টোটাল মিলে আমরা কি দেখলাম? আরেকটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, শেষ করে দিব আমি। আমরা যে চার্ট অফ অ্যাকাউন্ট করলাম না, এই চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করা যায় না। আপনি ইচ্ছা করলে ডিলিট করতে পারবেন, এটাকে ইনঅ্যাক্টিভ করা যায়, সেইটা আমি একটু দেখাই। হ্যাঁ, আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টের ওই বিষয়টা দেখাই, আমি সামারি করব। এই মনে করেন চার্ট অফ অ্যাকাউন্ট, আমরা কি নামে চার্ট অফ অ্যাকাউন্ট খুলছিলাম? অফিস এক্সপেন্স, দেখি তো আছে কি না। এইটা না, এইটা আপনি এই সিলেক্ট করেন, করার পর এই যে এই দেখেন এডিট করলে আপনি এডিট করতে পারবেন, কিন্তু ডিলিট করার অপশন নেই। আর একটা হলো আপনি ইনঅ্যাক্টিভ করতে পারবেন।
আপনি এটাকে এডিট করতে পারবেন। যদি আপনি কখনো এটাকে ভুল করে এক্সপেন্সের জায়গায় অ্যাসেট দেন, তাহলে এইখানে এডিটে এসে কিন্তু আপনি এডিট করতে পারবেন। আপনি যদি এখন এটাকে ইনঅ্যাক্টিভ করতে চান যে আমার এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমার আর কখনো দরকার নাই, তাহলে আপনি এটা মেক ইনঅ্যাক্টিভ। ইয়েস। এখন কোশ্চেন হলো, আপনি মনে করতেছেন আপনার আবার দরকার পড়তে পারে, এটাকে আবার ব্যাক করতে হলে পরে আপনার এই যে আইকন, এই যে সেটিংয়ে যে দেখবেন এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এইটা আপনি করার পরে দেখেন আসছে, আসার পরে এইখানে আছে মেক অ্যাক্টিভ, তখন আবার চলে আসছে। তার মিনিং কি, আপনি এইখানে এডিট করতে পারবেন, পাশাপাশি ইনঅ্যাক্টিভ করতে পারবেন, আবার কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেইটাও হবে। মানে আপনার এখানে যতগুলা থাকে, 300 থাকতে পারে, 100 থাকতে পারে, আপনার যেটা দরকার সেটাকে সিলেক্ট করে নিয়ে আপনি ইনঅ্যাক্টিভ করবেন, আবার অ্যাক্টিভ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই আসবে। কারণ এই যে আমি যখন এটাকে ইনঅ্যাক্টিভ করব, তখন তো আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে, করে নিয়ে না তারপর আমাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। ঠিক তেমনই আমরা যে প্রোডাক্ট সার্ভিস করলাম না, সেইখানেও আপনাকে এইভাবেই করতে হবে। যেমন আমি এইখানে প্রোডাক্ট সার্ভিস, এগুলো কিন্তু ডিলিট করা যায় না, সেখানেও আপনাকে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ একই নিয়ম। না না না, এটা ক্লায়েন্ট যদি আপনার কেউ ইন্ডেন্ট দেয় তাহলে হবে, না হলে না হবে। হ্যাঁ চলে, তো অনেকেই তো সরাসরি পণ্য কিনতে পারে, তখন আপনি সরাসরি ইনভয়েসে যা করবেন। হ্যাঁ, ওই প্রোডাক্টগুলো আপনাকে আপলোড করে বা প্রোডাক্ট করে নিতে হবে। মনে করেন এই যে এই একটা প্রোডাক্ট, এটাকে আমার আর দরকার নেই, ইনঅ্যাক্টিভ করবো, ঠিক তেমন এইখানে যে এই যে মেক ইনঅ্যাক্টিভ, আর এইটাকে অ্যাক্টিভ করতে হলে দেখেন এইখানে পাবেন না, এইখানে পাবেন না, এইটা করতে হলে এই যে এইখানে, এই যে এখানে এটা প্রোডাক্ট লিস্টের, এটা প্রোডাক্ট সার্ভিসের লিস্ট। এটা হলো আপনার এইখানে প্রথমে ইনঅ্যাক্টিভগুলো ওপেন করতে হবে, চলে আসবে, এবার এটাকে সিলেক্ট করে মেক ইনঅ্যাক্টিভ করতে হবে। এ হলো মোটামুটি আমাদের কাজ। আমরা যদি আগামী দিন পারি ইনভয়েসটা আরও একটু দেখাবো, জাস্ট আরও কয়েকটা দেখাবো, বা আপনাদের কাছে যদি বিভিন্ন ওয়েতে থাকে যে এইভাবে হলে আমি কিভাবে করব, সেগুলো আমরা দেখাবো। অর্থাৎ সার্বিকভাবে আপনাদের কাজ থাকবে, আমি কিছু কাস্টমারের লিস্ট দিব, প্রোডাক্টের লিস্ট দিব, চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করার লিস্ট দিব, এগুলা করবেন। করে আপনারা কি গুগল ড্রাইভের লিঙ্ক নিতে পারেন? যারা পারেন ওই লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবেন, আপনার সমস্ত রিপোর্ট দিয়েন না, শুধু ড্রাইভের লিঙ্কটা দিবেন। ড্রাইভের লিঙ্কটা কি জানি তো, এটা কিভাবে কি আমরা নিতে পারবো? ড্রাইভের প্রথমে মনে করো আপনাদের ড্রাইভ থাকবেন না আপনার জিমেলের, ওই ড্রাইভে যাওয়ার পর ওইটাকে আপলোড করবেন। করার পরে ওইটার উপর মনে করেন আমার এইটা আপনি আপলোড করলেন, করার পরে এইখানে আপনার দেখেন আপনি এইখান থেকে শেয়ারে যাবেন। হ্যাঁ, শেয়ার দিয়ে এই যে শেয়ার, এইখানে যে রেস্ট্রিক্টিভটা তুলে ভিউ দিবে এনিওয়ান উইথ, এইটা দিবেন, তা নাহলে কিন্তু আমি দেখতে পাবো না। আপনি রেস্ট্রিকশন করে রাখলে কিন্তু আমি দেখতে পারবো না। দেওয়ার পরে এইটাই ডান দিয়ে কপি লিঙ্ক করে ডান করে দিবেন, এই লিঙ্কটা আপনারা গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমি দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু হোমওয়ার্ক, সবাইকে কিন্তু জমা দিতে হবে। যে দিবেন না সে যে বলবেন যে এটা অনেক কঠিন কাজ, সে পারবেন না। এই ওভারঅল ক্লাস, কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। আজকের মতো আমরা এইখানে শেষ করি।